হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? অনেক দিন পরে আবার ব্যাক টু মাস্টার বায়োলজি, ব্যাক টু আওয়ার দ্য মেইন স্টুডিও। বিকজ আজকে আমাদের নতুন স্টুডিওতে শিফট হয়েছে ক্লাস, এবং সেই স্টুডিওতে আমাদের ক্লাস নেওয়া শুরু এই ক্লাসের মাধ্যমে। তো ইনশাল্লাহ সবার সাথে আজকের ক্লাসটা আশা করি খুব সুন্দর হবে, হোপফুলি। ওকে, ঠিক আছে। তো আমাদের গ্রুপেও তোমাদের ক্লাসটি চলে আসছে। ঠিক আছে। সো 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 গাইজ, হোপফুলি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো ইনশাল্লাহ। আজকে আমরা আমাদের রক্তের থার্ড যে লেকচারটা আছে, এই লেকচারটা বেসিক্যালি কোত্থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, ক্লিয়ারলি ভাইজান তোমাকে বলে দিচ্ছি। খেয়াল করে দেখো ভাই, আজকের লেকচার হচ্ছে আমাদের রক্তের, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের রক্ত সংবহন অধ্যায়ের 3 নাম্বার লেকচার। আই থিঙ্ক ইট ইজ 3। রক্ত সংবহনের 3 নাম্বার লেকচারটা এখানে আমি তোমাদেরকে গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম অনেকাংশে ওখান থেকে শুরু করব। অ্যাকচুয়ালি আমি আজকের ক্লাসে কিছু জিনিস তোমাকে ফোকাস রেখে পড়াবো ভাইয়া। সেটা হচ্ছে কি, আজকে আমাদের প্যাটার্নেও চেঞ্জ আছে। লেট মি ট্রাই। ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, নয় নয়, এটা করতে আসলো। হ্যাঁ, আচ্ছা, ক্যান্সেল করে দিলাম। ফাইন। আমরা 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 হচ্ছে আজকে পেয়েছি সুন্দর জিনিস। রক্তের যে অংশগুলো আজকে পড়বো, এটা আমি আগে সাইডে লিখে রাখি। এটা আমার লেখার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং সেই লেখাটাকে আনন্দমণ্ডিত করবে। সো আজকে আমরা রক্তের যে টপিকগুলো পড়বো, সেটা হচ্ছে আজকে আমরা রক্তবাহিকাগুলো খুব ভালো করে পড়বো। রক্তবাহিকা, রক্তবাহিকা বলতে ভাই আমরা সবাই জানি আমাদের রক্তবাহিকা আছে আমাদের বডিতে 3টা। আমাদের রক্তবাহিকা বডিতে আছে মূলত 3টা। একটা হচ্ছে ভাইয়া ধমনী, একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে ধমনী থেকে তৈরি হয় কৈশিক জালিকা। ধমনীর পরেই হচ্ছে কৈশিক জালিকা, ধমনীর পরে হলো কৈশিক জালিকা, এরপরে হচ্ছে ভাইয়া শিরা। ধমনীর পরে কৈশিক জালিকা, এরপরে শিরা। এটা ইনশাল্লাহ পড়বো আমরা আজকে। ঠিক আছে, 3টা জিনিসের গঠন, বেসিক গঠন পড়বো, এবং এই 3টা আসলে কিভাবে কি কাজ করে সেটা ইনশাল্লাহ পড়বো। নেক্সট আমরা আজকে পড়বো আমাদের হৃৎপিণ্ডের গঠন। ভেরি ইম্পর্টেন্ট, আজকে আমাদের হট টপিক। আজকে হট টপিক আমরা হৃৎপিণ্ডের গঠন পড়বো, হৃৎপিণ্ডের গঠন পড়ব। এর পাশাপাশি আমরা আজকে হৃৎপিণ্ডের গঠন পড়ার পাশাপাশি ভাইয়া তোমাকে হৃৎপিণ্ডের গঠনের পাশাপাশি তোমাকে বিভিন্ন ধরনের সংবহন প্রক্রিয়া যেগুলো আমাদের বডিতে চলে, এগুলো নিয়ে একটা আমি গ্রস আইডিয়া ইনশাল্লাহ তোমাদেরকে ভাই আজকে দিব। তাহলে বিভিন্ন ধরনের সংবহন প্রক্রিয়া নিয়েও আজকে তোমাকে ভাই আইডিয়া দিব। এই হচ্ছে আমাদের আজকের মেইন পাঠ্যবস্তু, যেখান থেকে আমরা ইনশাল্লাহ আজকে পড়াশোনা করব। তো মাস্টার বায়োলজির প্রিয় স্টুডেন্টরা, আফটার আ লং টাইম উই আর টুগেদার অ্যাগেন, অ্যান্ড উই বিলিভ দ্যাট দিস কোর্স উইল বি আ ব্লেসিং অ্যান্ড উইল বি আ লাভলি ওয়ান ফর ইউ, বিকজ দিস ইজ আওয়ার মাস্টার বায়োলজি। We dreamed, and now we are just ensuring the legacy of this course. ইনশাল্লাহ যখন আমাদের অধ্যায়গুলো শেষ হবে, you will feel it যে yes, we have completed something that is unique from others ইনশাল্লাহ। সো আজকে আমি একদম রক্তবাহিকা থেকে শুরু করি। সো প্রথম টপিকটা হচ্ছে রক্তবাহিকা, ধমনী, কোষিক জালিকা এবং শিরা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? আচ্ছা, সবাই আশা করি ভালো আছো। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে নিয়ে আসো যেন সবাই আসতে পারে। আর তোমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে, মেসেজ, যেখানে তোমরা সবাই অনেক বেশি কথাবার্তা বলো, দুষ্টু মিষ্টি কথাবার্তা, সেই গ্রুপে একটু জানাই দাও যে আমাদের ক্লাস শুরু হয়েছে, যেন সবাই আজকে ক্লাসে প্রেজেন্ট থাকতে পারে। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। সো আমরা দেরি করবো না, কারণ দেরি করলে আসলে আমাদের টপিক কভার করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, কারণ আমাদের যেহেতু আসলে অনেক টপিক আছে। ইনশাল্লাহ তোমাদের আগামীকালকে ক্লাস হবে, ইনশাল্লাহ শনিবারও তোমাদের ক্লাস হবে, বুঝতে পারছো? রবিবারও ক্লাস হবে তোমাদের, ইনশাল্লাহ আগামী 4 দিন টানা ক্লাস হবে, বুঝতে পারছেন ভাইয়া? ওকে, তাহলে তোমাদের ইনশাল্লাহ রক্ত অধ্যায় শেষ করে আমরা আরো অনেক দূর আগে যাবো ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে ভাইয়া, তাহলে শুরু করি। তাহলে
হ্যাঁ 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 ভাইয়া, শুরু করি ভাইজান, খেয়াল করে দেখেন ভাইজান, আমরা শুরু করবো আজকে রক্তবাহিকা প্রথম ধমনী দিয়ে। সো আওয়ার ফার্স্ট টপিক হচ্ছে ধমনী। খুবই সিম্পল কথা, খুবই ইজি কথা। ধমনীকে আমাদের ধমনীর মধ্যে আমরা সবাই জানি, ধমনী প্রধানত ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ধমনী প্রধানত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এটা নিয়ে আমার মনে হয় কারো কোনো সন্দেহ নাই। ধমনী কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, এটা নিয়ে কোনো ডাউট নাই। ধমনী যেহেতু অক্সিজেন পরিবহন করে, এই অক্সিজেন যারা পরিবহন করে ওদেরকে মূলত লাল রং দিয়ে দেখানো হয়। তাহলে সেই হিসেবে যদি লাল রং দিয়ে দেখানো হয়, সেটা কেমন হবে? যদি লাল রং দিয়ে দেখানো হয় সেটা হবে মূলত এরকম, যে ধমনী এসে ভেঙে অনেকগুলা ছোট ছোট ভাগে ভাগ হয়েছে। খেয়াল করে দেখো ভাই, ধমনী এসে অনেকগুলো ছোট ছোট রক্তনালিকায় বিভক্ত হয় ভাইজান, এগুলাকে বলা হয় কৈশিক জালিকা। তাহলে ধমনী এসে এই যে অনেকগুলা ছোট ছোট ভাগে ভাগ হইলো, এদেরকে আমরা বলি কৈশিক জালিকা। তাহলে ধমনী এসে এই যে অনেকগুলা ছোট ছোট ভাগে বিভক্ত হয়েছে ভাইয়া, এদেরকে আমরা বলি কৈশিক জালিকা। কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে ভাইয়া ধমনী, ধমনী ভাগ হয়ে কি তৈরি করছে? কৈশিক জালিকা। এই কৈশিক জালিকাগুলো একসাথে হয়ে তৈরি করে শিরা। তাহলে এই হচ্ছে একটা বেসিক কাঠামো। যে কোনো একটা ধমনী আসে, রক্তের এই ধমনীটা এসে কোনো একটা কোষের কাছাকাছি, সে অনেকগুলো এরকম পার্টে বিশ্লিষ্ট হয়, কৈশিক জালিকা বলে এটাকে। এরপর তারা একসাথে হয়ে শিরা গঠন করে। তাহলে ধমনী এসে কৈশিক জালিকা, তারপর শিরা। কথা বুঝতে পারছো ভাইজান? বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ধমনী এবং শিরার বেসিক কাঠামো। এখন বলতে পারো ভাইয়া, ধমনী যে বললেন সে অক্সিজেন পরিবহন করে, ভালো কথা ভাইয়া, শিরা আবার কার্বন ডাইঅক্সাইড, বুঝলাম না। বুঝার কিছু নাই, খেয়াল করো, না বুঝার কিছু নাই। সেটা কি দেখো, ধরো ধমনী অক্সিজেন নিয়ে আসছে, ভেরি গুড, আই লাভ ইউ, ধমনীর মধ্যে অক্সিজেন আছে। এখন এই আশেপাশে আছে কোষগুলা, কোষিক জালিকার আশেপাশেই থাকে বিভিন্ন কোষ। তো দেখা গেছে এই অক্সিজেনটা কৈশিক জালিকা থেকে কোষের মধ্যে ঢুকে। অক্সিজেনটা কৈশিক জালিকা থেকে কোষের মধ্যে প্রবেশ করে। তাহলে অক্সিজেন কি করে? কৈশিক জালিকা থেকে কোষের মধ্যে প্রবেশ করে ভাইয়া। এই কোষের মধ্যে ঢুকছে অক্সিজেন, ভেরি গুড। তারপর সেখান থেকে এই কোষের মধ্যে, তোমরা সবাই জানো, অক্সিজেনকে কাজে লাগিয়ে কোষের মধ্যে শ্বসন হয়। শ্বসনের ফলে কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইল, এইটা পরে আবার কোষিক জালিকায় ফিরে আসে। এই কার্বন ডাইঅক্সাইডটাই পরবর্তীতে শিরার মাধ্যমে বের হয়ে চলে যায়। এই হচ্ছে ভাইয়া কাহিনী, ক্লিয়ার? ধমনী মূলত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এই ধমনী দিয়ে অক্সিজেন আসলো, এসে কোষিক জালিকা কনভার্ট হয়েছে, তারপর সেটা একসাথে শিরায় হয়ে বের হয়ে চলে আসছে। তো ধমনী অক্সিজেন নিয়ে আসার পর কোষিক জালিকার মধ্যে ব্যাপন হয়। কোষিক জালিকা কি করে? কোষকে অক্সিজেন দেয়, দিয়ে কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে ওইটাকে আবার শিরাকে দিয়ে দেয়। দ্যাট ইজ ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। বুঝতে পারছেন? ওকে, ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ধমনী অংশের বেসিক কাঠামো। এখন তাহলে আমরা একটু অন্য জায়গায় যাই। কিরকম? আচ্ছা, খেয়াল করে দেখো ভাইয়া, এই যে ধমনী, এটার প্রাচীরটা কেমন হয় এটা বুঝতে হবে, তোমার ছবিটা বুঝতে হবে। ধরো এটা হচ্ছে ধরো ধমনী। তো যেটা হচ্ছে কি, ধমনীর প্রাচীরটা অনেক মোটা হয়, এরকম মোটা। ধমনীর প্রাচীর অনেক মোটা হয়। এই যে ধরো আমি মোটা করে রাখলাম, ধমনীর প্রাচীর অনেক মোটা। এই যে ধমনীর প্রাচীর অনেক মোটা হয়। তাহলে ভাইয়া, ধমনীর প্রাচীর যদি মোটা হয়, তাহলে ভিতরে যে খালি জায়গাটা আছে ভাইয়া, এই খালি জায়গাটা কি? চিকন না? ওরা মাতিনা। ওকে, খেয়াল করো ভাইয়া, ধমনী যদি প্রাচীরটা অনেক মোটা হয়,
তাহলে ভিতরের যে গ্যাপটা এটা কি অনেক চিকন হবে না? এই যে ভিতরের লুমেনটা পাতলা চিকন, একদম চিকন লুমেন। লুমেন শব্দের অর্থ হইল খালি জায়গা, যেই জায়গা দিয়ে রক্তটা আসা যাওয়া করে। কারণ ধমনের মধ্যে তো রক্ত চলে, তাই না? সো যেই জায়গা দিয়ে রক্ত আসা যাওয়া করে ভাইয়া, এইটাই হচ্ছে তার লুমেন বা খালি জায়গা। এই যে যেই জায়গা দিয়ে রক্ত আসা যাওয়া করে এটা হচ্ছে লুমেন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ধমনের লুমেনটা, খুব চিকন, কিছু করার নাই তো, কারণ ওর শরীরটা মোটা। শরীর মোটা হওয়ার কারণে ভিতরের জায়গা কম। ভেরি গুড। এবার আসি শিরাটা কেমন, দেখো শিরাটা একই কালার দিয়ে কি শিরা হচ্ছে অনেকটা এই টাইপের। এই যে দেখো শিরার দেহটা হলো পাতলা, শিরার দেহর প্রাচীরটা পাতলা, এরকম ধমনের মতো মোটা না, ধমনের মতো এত পুরু না, শিরার প্রাচীর পাতলা। ভাইয়া পাতলা হওয়ার কারণে দেখতে পাচ্ছ এইটার প্রাচীরটা পাতলা হওয়ার কারণে এটার এই যে লুমেনটা কি অনেক বড়। তাহলে শিরার লুমেন অনেক বড়, কথা বুঝতে পারছো? আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এটা হচ্ছে শিরা, এই শিরার আমি দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি শিরার লুমেন কেমন হবে, শিরার লুমেন হচ্ছে বড় হয়। আর ধমনী লুমেন কেমন ভাইয়া? স্পষ্ট দেখতে পাচ্ছি ভাইয়া ধমনীর যে লুমেন, সেই ধমনীর লুমেন হচ্ছে ছোট, স্পষ্ট চোখে দেখা যায়। ধমনীর লুমেনটা কেমন? ধমনীর লুমেন হচ্ছে ছোট, শিরার লুমেন হচ্ছে বড়, স্পষ্ট দেখতে পাচ্ছি, রাইট? ভেরি গুড। এবার আসি ভাইজান, খেলা শুরু। খেলা তো মাত্র শুরু, মানে কি খেল দেখো ভাইয়া। একটা নাম শুনছো, কপাটিকার নাম? কপাটিকার নাম কেউ শুনেছো? কপাটিকা? হ্যাঁ ভাইয়া অবশ্যই শুনছি। কপাটিকার নাম কে শুনবো না? কপাটিকা মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ দরজা, ওয়ান কাইন্ড অফ দরজা। এখন তোমার কি ধারণা কোথায় দরজা রাখলে সুবিধা? যেটার মধ্যে জায়গা অলরেডি নাই, ধরো রুমের মধ্যে জায়গা নাই, ওখানে তুমি দরজা দিবা, নাকি যেখানে জায়গা বড় সুন্দর করে গুছানো যায়, জায়গাটা অনেক বড়, স্পেসটা অনেক বড়, ওখানে দরজা দিলে সুবিধা? কোথায় দরজা দিলে সুবিধা? জায়গা আছে কোথায়? তুমি চিন্তা করে বলো ভাইয়া। দেখতে পাচ্ছ শিরার জায়গা বড়, এখানে তুমি দরজা দিলে সমস্যা নাই। কপাটিকা মানে দরজা, একটা ধাক্কা খাবে, বন্ধ হওয়া দরকার আছে, এখানে দরজা দিলে কোনো সমস্যা নাই, কারণ জায়গাটা অনেক স্পেস আছে, দরজা দিতে পারবা। তাহলে শিরার মধ্যে কপাটিকা আছে, তাহলে শিরার মধ্যে ভাইয়া কপাটিকা আছে, শিরার মধ্যে দরজা আছে, শিরার মধ্যে কপাটিকা আছে, কারণ স্পেসটা অনেক বড়, ভিতরে লুমেন বড়। কিন্তু ধমনীর মধ্যে কোনো কপাটিকা নাই ভাই, জায়গাই তো নাই। তুমি যদি আবার দরজা দাও হইলো কিছু, তুমি যদি আবার দরজা দাও এটা একদম পুরা বাদ, রক্ত একদম যাবেই না, কারণ ও তো এমনিতেই জায়গা নাই। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো ভাইজান, ধমনী শিরা, ঠিক আছে? কপাটিকা আছে, কপাটিকা নাই। এবার খেয়াল করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো ধমনীর যে এই যে প্রাচীরটা অনেক পুরু না, অনেক মোটা, অনেক মোটা প্রাচীর। আমি বলতে পারি যে ধমনীর যে প্রাচীর, ধমনীর যে শরীর বা ধমনীর যে প্রাচীর, এটা হচ্ছে পুরু। তাহলে ধমনীর প্রাচীর কেমন হয়? ধমনীর প্রাচীর হচ্ছে পুরু, মোটা। আর ভাইয়া বুঝতে পারছি শিরাটা পাতলা, আমি চোখেই দেখতে পাচ্ছি, আমি তোমাকে এতক্ষণ পড়াইছি। তাহলে শিরার ক্ষেত্রে যেটা বললাম, যেটা বললাম যে শিরার প্রাচীর কেমন হয়, শিরার প্রাচীর হচ্ছে পাতলা। এই হচ্ছে ভাই বেসিক বেসিক তিনটা এমসিকিউ, বেসিক তিনটা কথাবার্তা। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, ধমনী উৎপত্তি হয় কোত্থেকে? দেখো আমি কিন্তু একসাথে পার্থক্য পড়া ফেলতেছি, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, বুঝতে পারতেছো? নেক্সট কথা হলো ভাইয়া ধমনীর উৎপত্তি হয় কোত্থেকে? মনে রাখবা ধমনীর মূল কাজ, ধমনী মূলত তোমরা সবাই জানো সে প্রধানত, অন্য কালার দিয়ে লিখি তাহলে পার্থক্যের মতো মনে হবে। তোমরা সবাই জানো ভাই ধমনী প্রধানত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ধমনী প্রধানত ভাইজান অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, ধমনী মূলত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আর শিরা ভাইয়া শিরা মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আই থিঙ্ক এর আগে আমার না বললেও হইতো, তাও তোমরা একটু আবেগপ্রবণ এই জন্য বললাম, কারণ এটা তো আমাদের বেসিক কথা, আমি আগেই পড়াইছি। এবার আসি যেটা মেন কাহিনী, আমাদের যদি এইটা হার্ট হয়, ধরো এটা আমাদের হার্ট, গোল্লা করে রাখলাম, হার্টের 4টা প্রকোষ্ঠ আছে, জাস্ট সিম্পল ওয়ে টু প্রেজেন্ট, সিম্পলভাবে আঁকলাম। আমাদের হৃৎপিণ্ড থেকে তোমরা সবাই জানো
ভাইয়া হৃৎপিণ্ড থেকে বের হয়, হৃৎপিণ্ড থেকে কি বের হয়? হৃৎপিণ্ড থেকে বের হয় ধমনী, তাই না? ধমনী, যে মহাধমনী, অমুক ধমনী, তমুক ধমনী, যত ধমনী আছে সবাই হৃৎপিণ্ড থেকে বের হয়, হৃৎপিণ্ড থেকে বের হয়। তাহলে আমরা বলতে পারি যে ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে, ধমনীর উৎপত্তি হয় হৃৎপিণ্ড থেকে, বা হৃৎপিণ্ড থেকে ধমনী বের হয়। তাহলে ভাই বলতে পারি ধমনীর উৎপত্তি হৃৎপিণ্ড থেকে, রাইট? ক্লিয়ার না? আর শিরার কথা যদি বলা হয়, শিরা কি হৃৎপিণ্ডে উৎপত্তি হয়? না ভাইয়া, শিরা মূলত হৃৎপিণ্ডে প্রবেশ করে, শিরা হৃৎপিণ্ডে শেষ হয়। তাহলে হৃৎপিণ্ডের সাথে কানেকশনটা বলে দিলাম। শিরা হৃৎপিণ্ডে, শিরা হৃৎপিণ্ডে প্রবেশ করে বা হৃৎপিণ্ডে গিয়ে শেষ হয়, বুঝছো? শিরার ধমনীর যেখানে শুরু, শিরার সেখানে শেষ। কারণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে শিরা সবাই, আমরা সবাই জানি, হৃৎপিণ্ডে চলে আসে মহাশিরা, তাই না? ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এটা আমরা সবাই পারি। শিরা মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করে, বুঝতে পারছো? তাহলে এই দুইটা ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো? কোন দেশি হার্ট গোল? হার্ট গোল? আমার হার্টটাকে খুলে দেখাবো তোমাদের? আমি তোমাদের কিন্তু ভালোবাসি, হার্টটা খুলে দেখানো যায়, সমস্যা নেই। কিন্তু তোমরা ক্লাস কতজন মানুষজন আসো সেটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটা ইনশাল্লাহ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা ভাইজান, এবার খেয়াল করো, কথা না বাড়ে, খেয়াল করো বন্ধুগণ, খেয়াল করো। এখন সব বুঝলাম ভাই, খুবই ভালো। এখন একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম একটু বলে দিই, তাহলে তো কিন্তু ভালো হবে। ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী। ধমনীর মূল কাজ হলো অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, ভেরি গুড। কিন্তু যদি ব্যতিক্রম বলছি মানে কি, উল্টা হবে, তাই না? যদি কোনো কিছুর নামের আগে পালমোনারি যুক্ত করে দেওয়া হয়, বুঝবা উল্টা। পালমোনারি যুক্ত করলে বুঝবা উল্টা। নর্মালি ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি ধমনী, পালমোনারি বলে উল্টা হয়ে যায়। পালমোনারি ধমনী মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কথা কি বুঝতে পারছো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আচ্ছা, নেক্সট, নেক্সট যদি বলা হয় শিরা, ভেরি গুড ভাই, আমরা সবাই জানি শিরা মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু যদি পালমোনারি যুক্ত করে দাও ভাইয়া, উল্টে যাবে, সেটা হবে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন। তাহলে এই হচ্ছে উল্টা ব্যতিক্রম। তোমাদের ব্যতিক্রমগুলো তোমরা একটু পড়ে রাখবা, তাহলে কি হবে, তোমাদের পার্থক্য আরো অনেক বেড়ে গেল। বুঝতে পারছেন ভাইজান? পার্থক্য অনেক বেড়ে গেল। এই যে দুইটা পার্থক্য হয়ে গেছে, একদম ক্লিয়ার কাট। কয়টা পার্থক্য লিখবা পরীক্ষা আসলে? কয়টা লিখবা? ধমনী, শিরা, 1 2, 1 2 3 4 5, এখানে একটা 6, আর কত? একটা পয়েন্টে 6টা লেখা দরকার নাই তো, 6টা, সরি 6টা লেখা দরকার আছে। পাশাপাশি ছবি এঁকে দিব, তাই না? নাম্বারের জন্য একদম স্বর্ণযুগ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ডান। সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে জানাও যে এইটা সবাই একদম ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলেন। আমার হার্টের মধ্যে মাস্টার বায়োলজি স্টুডেंट আছে নাকি মুন্নি ভাবি? ये क्या बात है बेटा, ये तुमने क्या बताया? আমি তোমার এই জন্য আমার হার্ট খুলে দেখাবো? যদি কোনো মানুষ কোনো মানুষকে পছন্দ করে, তাহলে তোমরা আমার মাস্টার বায়োলজি স্টুডেন্ট, তোমাদেরকে যে আমি পছন্দ করি তোমার হার্টে রাখবো, এটা একটা ভুল ধারণা। মানুষ মানুষকে ধারণ করে তার মস্তিষ্কে, তাই না? স্নায়ু কোষের মধ্যে, তার স্মৃতিশক্তি থাকে স্নায়ু কোষের মধ্যে। সো কেউ যদি কাউকে ভালোবাসে, সে তাকে ধারণ করে তার মাথায়, মস্তিষ্কের মধ্যে, হার্টে না, ঠিক আছে? তোমাকে যদি কেউ বলে থাকে আমার হৃদয়ে তুমি আছো, আমার হার্টে তুমি আছো, বুঝবে এটা ভং, নাটক, সিনেমা। কারণ হার্টে কেউ থাকে না আসলে, ঠিক আছে? হার্টে থাকে রক্ত, থাকেও না, চলাচল করে। তো তোমার কিছুর মধ্যে যদি হার্টে এমন কিছু রাখছে যেটা চলাচল করতে থাকে, তাহলে সমস্যা। একটার পর একটা আসবে, এটা ঝামেলা, এটা বাজে জিনিস। একজন দুজন থাকবে, এবং একজন থাকবে, সরি, সেটা অবশ্যই মস্তিষ্কে সেট করা থাকবে। কিন্তু মাস্টার বায়োলজি স্টুডেন্ট তো আলহামদুলিল্লাহ 900+, এর ইনশাল্লাহ কজন প্রায় 1000 হবে। সে এত বিশাল মানুষকে আমি আমার মস্তিষ্কে স্থান দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ওকে।
ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ ডান। সো সবাই এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে এটা জানাও, সবাই এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে সেটা জানাও, তাহলে ভাইয়া সামনে আগাচ্ছি। ওকে, আচ্ছা একটু দাগ টাক দিয়ে দিই, আই থিঙ্ক ইটস গুড। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা পড়বো হচ্ছে পরেরটা, কৌশিক জালিকা নিয়ে একটা ছোট্ট জিনিস পড়াবো, সেটা একটু তোমার বেসিকের জন্য ভালো হবে। সেটা হলো ভাইয়া, কৌশিক জালিকার নাম তো শুনছো, এটা নিয়ে সন্দেহ নাই। কৌশিক জালিকা, এখন মাত্রই তোমাকে ভাইয়া বললাম যে কৌশিক জালিকা মূলত, মাত্রই বললাম যে কৌশিক জালিকা এটার কাজ হচ্ছে জাস্ট ধমনী থেকে অক্সিজেনটাকে পেয়ে এটাকে কোষের মধ্যে দিয়ে দেওয়া। কৌশিক জালিকা, এখন মনে রাখবা কৌশিক জালিকার কাজ, ধরো এটা কৌশিক জালিকার, এখানে এগুলো কৌশিক জালিকার রক্তনালীর অংশ। এই কৌশিক জালিকাগুলোর কাজ হচ্ছে ভাইয়া, এই কৌশিক জালিকাগুলা কোষ, আশেপাশের কোষের মধ্যে অক্সিজেনকে দিয়ে দেয় এবং ওই কোষ থেকে তার নিজের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে ফেলে। এখন বলতে পারো ভাই এই কাজটা কৌশিক জালিকা কেন করে? এটা তো ধমনী করতে পারতো, এটা তো শিরা করতে পারতো, এই কাজটা কৌশিক জালিকাই কেন করে? এটা কারণ হলো, এটা কারণটা কি? কারণ হচ্ছে কৌশিক জালিকার প্রাচীর, মনে রাখবে এটা কারণ কি, কৌশিক জালিকার প্রাচীর অত্যন্ত পাতলা, ধমনী শিরা সবার তুলনায় অনেক বেশি পাতলা, যেটা আমরা বলি অত্যন্ত পাতলা। কৌশিক জালিকার প্রাচীর অত্যন্ত পাতলা, অনেক বেশি পাতলা। এই অত্যন্ত পাতলা হওয়ার কারণেই, এত বেশি পাতলা হওয়ার কারণেই তার মধ্য দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হওয়া সম্ভব। কারণ যদি মোটা হইতো এর ভিতর দিয়ে আসা যাওয়া করা কোনো অ্যাঙ্গেল দিয়ে পসিবল ছিল না, তাহলে অত্যন্ত পাতলা বলেই সেটা সম্ভব। ভাইয়া এই যে আদান প্রদান হয় আমরা সবাই জানি এইটাকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। কি বলা হয়? ব্যাপন প্রক্রিয়া। তো আমরা বলতে পারি যে প্রাচীর অত্যন্ত পাতলা বলেই ব্যাপন ঘটা সম্ভব, প্রাচীর অত্যন্ত পাতলা বলেই ব্যাপন ঘটা সম্ভব। ভাইজান খেয়াল করে দেখেন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে ভাই প্রাচীর এত পাতলা যে ভাই এটা কি কোষ দিয়ে তৈরি হয়েছে যে এত পাতলা? এটা যে এত পাতলা এটা কেমনে সম্ভব? এটা কি ধরনের কোষ দিয়ে তৈরি হয়েছে যেটা এত পাতলা হইতে হয়? খুবই সুন্দর জিনিস, সেটা হচ্ছে এত পাতলা হওয়ার পেছনে দায়ী কোষের নাম খুবই সুন্দর, তোমরা পড়েছো এটা। এত পাতলা হওয়ার জন্য দায়ী কোষের নাম হচ্ছে আইসাকার এপিথেলিয়াম কোষ। আইসাকার বা স্কোয়ামাস, ইংলিশটা খুবই সুন্দর, স্কোয়ামাস। আইসাকার বা স্কোয়ামাস, আইসাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম, আইসাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম, আইসাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম। আমি একটা এক্সাম্পল ছবি এঁকে দেখাই ভাই তোমাকে, দেখো এই যে দেখো, এই যে এইটা এরকম, এই যে স্কোয়ামাস এপিথেলিয়াম, আইসাকার এপিথেলিয়াম। এত পাতলা যে এর মধ্যে দিয়ে খুব ইজিলি এর মধ্য দিয়ে ব্যাপন ঘটে। ঠিক আছে, পারবা কিনা বলো? বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কৌশিক জালিকা আলহামদুলিল্লাহ পড়া হয়েছে। এখন আমরা পড়বো আমাদের প্রিয় ভালোবাসার, আমাদের শত আবেগ, শত 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 কাহিনীর, শত শত রোমান্টিকর ঘটনার সাথে জড়িত এক নাম, যার নাম হচ্ছে আমাদের হার্ট বা আমাদের হৃৎপিণ্ড। এই হার্ট নিয়ে আমরা এখন পড়বো, এই হার্ট বা হৃৎপিণ্ড। প্রথমে এই হৃৎপিণ্ডের বেসিক কথাবার্তা বলবো, বেসিক কিছু বৈশিষ্ট্য বলবো, এরপরে হৃৎপিণ্ডের গঠন পার্টে আমি যাব। ঠিক আছে, আচ্ছা নাম্বার ওয়ান, এই হৃৎপিণ্ডের মধ্যে যে পেশি তাকে বলা হয়, হৃৎপিণ্ড যে পেশি দিয়ে তৈরি তাকে বলা হয় হৃৎপেশি। হৃৎপিণ্ড যে পেশি দিয়ে তৈরি তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হৃৎপেশি। তাহলে হৃৎপিণ্ড যে পেশি দিয়ে তৈরি হয় ভাইয়া, ওই পেশিটাকে কি বলা হয়? ওই পেশিটাকে বলা হয় হৃৎপেশি। আচ্ছা ভেরি গুড। এখন হৃৎপেশিটা আবার তো আলাদা করে বলার কি আছে? আরে ভাইয়া এটা একটা স্পেশাল পেশি, যেই পেশির কারণে হৃৎপিণ্ড সারাটা দিন তা কাজ করে, সারাটা দিন ধরে সারাটা দিন বিট দেয়, কোনো সমস্যা হয় না, এত ফাস্ট কাজ করে। ধরো তোমার হার্ট, তোমার হাতের পেশি
একটু নড়াচড়া করলে ভাই ভালো লাগতেছে না, এই যে হচ্ছে না। কিন্তু হৃৎপিণ্ড সারাটা দিন কাজ করে। কেমনে কাজ করে? হৃৎপিণ্ডির মধ্যে এমন কি আছে যেটার কারণে ওর এত ফাস্ট কাজ হয়, এত স্পিডে কাজ হয়? নিশ্চয়ই তার এমন কোনো জিনিস আছে, স্পেশাল এমন কিছু তো আছে যেটার কারণে অনেক ফাস্ট মুভমেন্ট হয়, সিগন্যাল অনেক ফাস্ট আসা যাওয়া করে। এক্স্যাক্টলি ভাইয়া, হৃৎপিণ্ডির মধ্যে এমন কি আছে? খুবই সুন্দর। হৃৎপিণ্ডির মধ্যে আছে ভাইয়া ইন্টারক্যালেটেড ডিস্ক। কি আছে বললাম? ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে হৃৎপিণ্ডির মধ্যে আছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? খেয়াল করে দেখো, এই যদি হৃৎপিণ্ড হয়, এই যদি হৃৎপিণ্ড হয়, এই হৃৎপিণ্ডগুলোর মধ্যে, এই হৃৎপিণ্ডগুলোর মধ্যে এইভাবে তাদের তো কানেকশন আছে, এটা আমরা জানি। পেশিগুলোর মধ্যে কানেকশন থাকবেই, কারণ কানেকশন ছাড়া তো আর একটা থেকে আরেকটা সিগন্যাল যাওয়া সম্ভব না, তাই না? কানেকশন আছে, সমস্যা নেই। এখন এই পেশিগুলোর মধ্যে স্পেশাল কি আছে ইন্টারক্যালেটেড ডিস্ক, সেটা হচ্ছে এরকম। ধরো উপরে একটা কোষ, উপরে একটা কোষ, নিচে একটা কোষ, তাদের মাঝখানে এরকম, এই হচ্ছে মনে করো তোমার ইন্টারক্যালেটেড ডিস্ক। এই যে উপরে একটা কোষ, নিচে একটা কোষ, এটার মাঝখানে এই হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এই যে এই হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, বুঝতে পারছো? এই এখানে ধরো নিউক্লিয়াস, প্রত্যেকটা কোষে অবশ্যই নিউক্লিয়াস আছে, তাই না? এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক, এই ডিস্কটা থাকার কারণে, এই ডিস্কের কারণে সিগন্যাল বা উদ্দীপনা খুব ফাস্ট আসা যাওয়া করতে পারে। উদ্দীপনা ফাস্ট আসা যাওয়া করতে পারে, অনেক ফাস্ট। এই জন্যই আমাদের হার্ট খুব সুন্দর মতো, খুব ফাস্ট, হৃৎপিণ্ড পুরোটা একসাথে সুন্দর করে বিট দেয়, সুন্দর করে এরকম সংকোচন প্রসারণ হয়, তাই না? উদ্দীপনাটা খুব সুন্দর করে সামনে পিছনে আসা যাওয়া করে। নাম্বার 2, হৃৎপিণ্ডটা মনে রাখবা, আমাদের হৃৎপিণ্ড কখনোই, আমাদের হৃৎপিণ্ড কখনোই আমাদের মস্তিষ্ক দিয়ে বা কখনোই স্নায়ুতন্ত্র দিয়ে নিয়ন্ত্রিত হয় না। খেয়াল করে দেখো, আমি সুন্দর করে এত ঢঙের কথা না বলে সরাসরি কাহিনী লিখি। হৃৎপিণ্ড কীভাবে নিয়ন্ত্রিত হয় খেয়াল করে দেখো ভাইয়া। হৃৎপিণ্ড মনে রাখবা, আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কিন্তু অবশ্যই হৃৎপেশি কিছু স্পেশাল, সুন্দর করে বললে কিছু স্পেশাল, কিছু বিশেষায়িত, কিছু বিশেষায়িত হৃৎপেশি দিয়েই নিয়ন্ত্রিত হয়। চিন্তা করা যায়, আমাদের হার্টকে কিন্তু ব্রেন কন্ট্রোল করতে পারে না, কিছু বিশেষ হৃৎপেশি দিয়েই নিয়ন্ত্রিত হয়। খুবই ইন্টারেস্টিং। হৃৎপিণ্ড নিজেকে নিজে কন্ট্রোল করে, নিজের পেশি দিয়ে নিজে কন্ট্রোল হয়। আমি এটা পুরোটাই পড়াবো তোমাকে, যখন তোমাকে ভাইয়া মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়াবো, পুরোটাই পড়াবো। হৃৎপিণ্ড পুরোটাই নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিজে কন্ট্রোল করে। ভাইয়া এই যে কন্ট্রোলটা, নিজেকে নিজে কন্ট্রোল করা, এটাকে বলে মায়োজেনিক নিয়ন্ত্রণ। হৃৎপিণ্ড যে নিজেকে নিজে কন্ট্রোল করে, নিজের মাংসপেশি দিয়ে নিজে কন্ট্রোল হয়, নিজের মাংসপেশি দিয়ে নিজে কন্ট্রোল হয়, এই ধরনের কন্ট্রোলটাকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই ধরনের কন্ট্রোলকে আমরা কি বলি? মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়ো মানে হচ্ছে মাংসপেশি, মায়ো মানে মাংসপেশি। যেহেতু ও নিজের মাংসপেশি দিয়েই নিজেকে নিয়ন্ত্রণ করে, এই জন্য আমরা এটাকে বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়ো মানে মাংসপেশি। হৃৎপিণ্ডের মধ্যে এমন কিছু মাংসপেশি আছে যারা নিজেকেই নিজে কন্ট্রোল করে, এই ধরনের নিয়ন্ত্রণকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। বুঝতে পারছো ভাইয়া? মায়োজেনিক মানে বুঝছো, হৃৎপিণ্ড নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, এটা কোনো ব্রেইন দিয়ে কন্ট্রোল হয় না, এটা ব্রেইন দিয়ে কন্ট্রোল হয় না। ওর কিছু পেশি, কিছু টিস্যু এমনভাবে রূপান্তরিত হওয়া আছে, এমনভাবে এদের স্ট্রাকচারটা রেডি করা আছে, ওরা নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে। এইটাকেই বলা হয়, এই যে নিজেকে নিজে কন্ট্রোল করা, নিজের পেশি দিয়ে নিজেকে কন্ট্রোল করা, এটাকে বলে মায়োজেনিক নিয়ন্ত্রণ। হার্টের মতো কাজ করে। এই জন্য দেখা যায় কারো হার্ট বা হৃৎপিণ্ডকে তুমি যদি বাহিরে উপযুক্ত পরিবেশে তুমি যদি এটাকে রাখো, রেখে তুমি যদি মনে করো হচ্ছে তোমার এটাকে তুমি যদি একটা পারফেক্ট পজিশন দাও, এটা কিন্তু তোমার লবণাক্ত পরিবেশ করে দাও, 37°C তাপমাত্রা দাও, এটা কিন্তু আমাদের শরীরের বাহিরেও কিন্তু একটা বেশ সময় ধরে সেটা বিট দিবে, কারণ ও তো কোনো ব্রেইন দিয়ে কন্ট্রোল হয় না, উপযুক্ত পরিবেশ পাইলেই সে বিট দিতে পারে। বুঝতে পারছো? এটাকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ।
আচ্ছা, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে ভ্রূণ গর্ভে আমরা যখন ভ্রূণ ছিলাম ঠিক কখন আমাদের হৃদস্পন্দন শুরু হয়? ঠিক কখন আমাদের হৃদস্পন্দন শুরু হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, যে হৃদস্পন্দন শুরু হয়েছে কখন? ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া। হৃদস্পন্দন শুরু হয়েছে হচ্ছে 4 সপ্তাহ মাতৃগর্ভে যখন আমাদের বয়স ছিল 4 উইকস বা 4 সপ্তাহ, অনলি 4 সপ্তাহ বয়সে তোমার হার্ট বিট করা শুরু করে এবং তোমার মৃত্যুর আগ পর্যন্তই আমাদের এই হার্টটা বিট দেয়, তাই না? আমাদের হার্ট বিট দেয় এবং ওই হার্ট বিটটা যতদিন আছে আমরা বলি সে তার প্রাণ আছে, হার্ট বিট নাই মানে তার প্রাণ নাই। তাহলে মাতৃগর্ভে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আই থিঙ্ক এটা মেডিকেলে আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা, মেডিকেল এডমিশন টেস্টে, ম্যাট মানে মেডিকেল এডমিশন টেস্ট, ওইটা তো মেডিকেলে আসছিল যে ভ্রূণ অবস্থায় কত সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়? উত্তর হলো 4 সপ্তাহ। তাহলে ভ্রূণ অবস্থায় কত সপ্তাহ থেকে তোমাদের যে প্রেমের আলাপ আমি দেখি কমেন্ট সেকশনে, বাইরে ভাই, মানে এত প্রেমের আলাপ করা লাগে কমেন্ট সেকশনে, প্রেমের আলাপ মানে ফালতু আলাপ আর কি, অ্যাকচুয়ালি এত ফালতু আলাপ করা লাগে কমেন্ট সেকশনে, ঢঙের শেষ নাই পৃথিবীতে, মানুষের ঢং আজীবন ধরে চলছে, ঢঙের শেষ নাই, কখনো কমেন্টে ঢং, কখনো এমনি ঢং, কেন এত ঢং করতে হয় কেন তোমার? ঠিক আছে ভাইজান, এখন কথা হচ্ছে একজন মানুষের তার পুরো লাইফ লাইনে মানে লাইফ সাইকেলে, পুরো লাইফ লাইন অ্যাকচুয়ালি পুরো জীবদ্দশায় তার হার্ট অ্যাকচুয়ালি নর্মালি অ্যাভারেজ কতবার স্পন্দিত হয়? এটা একটা অ্যাভারেজ হিসাব, কারণ সবাই তো আর সম্পূর্ণ সেমভাবে বাঁচে না। তো এটা একটা অ্যাভারেজ হিসাব হচ্ছে যে একজন মানুষের জীবদ্দশায় তার হার্টটা 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। কতবার বললাম? 2600 মিলিয়ন। তাহলে একজন মানুষের জীবদ্দশায় তার হৃৎপিণ্ড সর্বমোট 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। 2600 মিলিয়ন বাইরে ভাই, তাহলে যার জীবদ্দশায় হৃৎপিণ্ড সর্বমোট 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। জীবদ্দশায় হৃৎপিণ্ড কতবার স্পন্দিত হয়? 2600 মিলিয়ন, কম না কিন্তু ভাই, অনেক। 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়, 2600 মিলিয়ন। ও মাই গড, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন সরাসরি হৃৎপিণ্ডের গঠনে চলে যাবো ভাইয়া। এটা আশা করি সবাই বেসিক জিনিসগুলো বুঝছো। তাহলে এখন ইনশাল্লাহ ভাই চলে যাবো হৃৎপিণ্ডের গঠনে। আচ্ছা, একদম সিম্পল ওয়েতে আমি পড়াবো, একদম সিম্পল ওয়ে। তোমাদেরকে পড়তে গেলে কি ভাই কি পড়া ভাই, সব তো পারি এরকম মনে হবে। ঠিক আছে, চলো শুরু করি। তো ভাই আমরা পড়াবো এখন হৃৎপিণ্ডের গঠন। খেয়াল করে দেখো, আমাদের হার্টটা অ্যাকচুয়ালি এইভাবে থাকে। এই তুমি বলতে পারো ভাই সারা বছর দেখলাম হার্ট মানে হচ্ছে এরকম, এখন আপনি এসে বলতেছেন, তার মানে তো ঝামেলা আছে ভাই। আপনি কি বুঝেন না এটা যে ভালোবাসা, আমরা যে একজনকে হার্ট দিই, আপনি কি বুঝেন না? আপনি হার্টে ছিদ্র করে দিবেন নাকি? না ভাই, হার্ট আসলে এরকম দেখতে, এবং অ্যাকচুয়ালি হার্টটা আমাদের এই যে এটা এইভাবে থাকে, এইভাবে আমি যেভাবে আঁকছি এইভাবে, এই পজিশনে আমাদের হার্ট থাকে, বুঝছো? এইভাবে থাকে, এইভাবে, এই যে এইভাবে, এই জায়গাটা চোখা দেখছো, এই চোখাটা এ পাশে আঁকছি না, চোখা, এই যে চোখা, এই জায়গাটা চোখা, জায়গাটা নিচে, এই জায়গাটা চোখা, এই জায়গাটা চোখা, এইভাবে থাকে, এই করে, ঠিক আছে? এই জায়গাটা একটু প্রশস্ত অংশ আর এই জায়গাটা চোখা অংশ। এই যে চোখা অংশটা এটাকে বলা হয় অ্যাপেক্স। কি বলা হয়? অ্যাপেক্স, শীর্ষ মাথার মতো শীর্ষ। আর এই জায়গাটাকে, উল্টা জায়গাটাকে বলে বেইজ বা ভিত্তি। এই যে বেইজ, তাহলে অ্যাপেক্স আর বেইজ চিনে গেলা। এখন এই অ্যাপেক্সটার একটা পজিশন আছে, তোমার অনেক সময় অনেকে বলে যে পঞ্চম পাঁজরের ফাঁকে। অনেকে দেখবা তোমাকে বলে যে অ্যাপেক্সের অবস্থান কোথায়, দেখবা আমাদের হার্টবিট দেখবা লাগা লাগে কানে শুনে, এখানে কথা পাওয়া যায়, শুধু দেখছো না স্টেথোস্কোপ লাগায় শুনে। এই অ্যাপেক্সটার পজিশন ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যাপেক্সের পজিশন ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া। অ্যাপেক্স হচ্ছে পঞ্চম পাঁজরের ফাঁকে। পঞ্চম পাঁজর বলতে আমাদের যে পঞ্চম এবং ষষ্ঠ পরশুকার মাঝামাঝি, পঞ্চম এবং ষষ্ঠ পরশুকার মাঝে, পঞ্চম এবং ষষ্ঠ পরশুকার মাঝে,
পঞ্চম এবং ষষ্ঠ পরশুকার মাঝে, এই হচ্ছে আমাদের অ্যাপেক্স। এই অ্যাপেক্সটা কই থাকে? পঞ্চম এবং ষষ্ঠ পরশুকার মাঝে অ্যাপেক্স অবস্থান করে। কোথায় অবস্থান করে? পঞ্চম ষষ্ঠ পাঁজরের ফাঁকে, পরশুকার ফাঁকে। ঠিক আছে, এই অ্যাপেক্সের পজিশনটা ইম্পর্টেন্ট। যাই হোক, খুবই ভালো কথা, ভেরি গুড। এখন যেটা আমাদের এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে ভাইয়া হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে এবং এটা আসলে কিভাবে গঠিত হয়। মনে রাখবা, হৃৎপিণ্ড শব্দটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় কার্ডিয়াম। হৃৎপিণ্ডের নাম কি বললাম? কার্ডিয়াম। হৃৎপিণ্ড যে কথা, কার্ডিয়াম একই কথা। মেডিকেলের ভাষায় হৃৎপিণ্ড মানে হচ্ছে কার্ডিয়াম। তাহলে মেডিকেলের ভাষায় হৃৎপিণ্ড মানে কি? কার্ডিয়াম। তাহলে মেডিকেলের ভাষায় হৃৎপিণ্ড মানে কি? কার্ডিয়াম। আবার বলতেছি, মেডিকেলের ভাষায় হৃৎপিণ্ড মানে কি ভাইজান? কার্ডিয়াম। কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড, মুখস্থ। কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড। তুমি যেখানে কার্ডিয়াম পাবা, যেখানেই তুমি কার্ডিয়াম পাবা, বুঝবা ভাইয়া সেটা হচ্ছে হৃৎপিণ্ড। বুঝতে পারছো? আচ্ছা, আবরণী তো চারপাশে থাকে, তাই না? চারপাশে মানে হচ্ছে চারপাশে ঘিরে থাকে, পেরিফেরিতে থাকে। এইটাকে বলে পেরি। পেরি মানে চারপাশে ঘিরে আছে এরকম। এই জন্য হৃৎপিণ্ডের আবরণীর নাম হইল পেরিকার্ডিয়াম। পেরি মানে চারপাশে ঘিরে আছে, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড। সো বুঝতেই পারছো, কার্ডিয়াম শব্দের মানে হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটাকে চারপাশে ঘিরে আছে, এটার নাম কি? পেরিকার্ডিয়াম। বুঝতে পারছেন? হৃৎপিণ্ডটাকে চারপাশে ঘিরে আছে, নাম কি বললাম? পেরিকার্ডিয়াম। ওকে, ইনশাল্লাহ, ফাইন। নেক্সট খেয়াল করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এই পেরিকার্ডিয়ামের স্তর কয়টা? পেরিকার্ডিয়ামের স্তর কয়টা? মানে এই যে আবরণীটা, এই আবরণী যেটা নাম হলো পেরিকার্ডিয়াম, ভেরি গুড। এখন কাহিনী হচ্ছে, এই আবরণীটা কয়েকটা স্তরে বিভক্ত। আমাদের যে ত্বক, স্কিন আমাদেরকে আবৃত করে আছে, তাই না? এই স্কিনেরও অনেকগুলো স্তর আছে। এটা তুমি এখন না, তুমি যখন ইনশাল্লাহ মেডিকেলে যাবা তখন শিখতে পারবা। অনেকগুলো স্তর স্কিনের মধ্যে, প্রত্যেকটা জায়গায় যে কোনো আবরণীর অনেকগুলো স্তর থাকে, অনেকগুলো লেয়ারে এটা ভাগ করা থাকে। একইভাবে হৃৎপিণ্ডের যে আবরণী, এইটাও অনেকগুলো লেয়ারে ভাগ করা আছে। এই লেয়ার ভাগটা আমরা পড়বো খুব সুন্দর ওয়েতে, খেয়াল করে দেখো। আচ্ছা, প্রথমত এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একদম বাহিরে, একদম বাহিরে তন্তুর মতো দেখতে, এটাকে বলে ফাইব্রাস। একদম বাহিরে এটাকে বলে তন্তুময় বা ফাইবার, মানে তন্তুময় মানে ফাইবার, তাহলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। তাহলে একদম বাহিরে এটাকে বলবো আমরা ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইবার শব্দের অর্থ হচ্ছে তন্তু, তাহলে একদম বাহিরের এটা নাম হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস, ফাইব্রাস মানে তন্তুময়। ফাইব্রাস শব্দের অর্থ হচ্ছে ভাইজান তন্তুময়। ফাইব্রাস শব্দের অর্থ হচ্ছে তন্তুময়, ফাইব্রাস পেরিকার্ডিয়াম। নেক্সট খেয়াল করে দেখো, নেক্সট ফাইব্রাসের পরে ভিতরে যে লেয়ারটা, ভিতরের লেয়ারটা একটু রস থাকে তো, সেরাস পেরিকার্ডিয়াম। ভিতরের লসটার নাম হলো সেরাস, ভিতরের যে স্তর তার নাম হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়ামকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাইরে থেকে ফাইব্রাস, তন্তুময়, একটু শক্ত আশ্বাসযুক্ত ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর একদম ভিতরের লেয়ারটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম, একটু রসমস আছে, ভালো কথা। এখন ভাইজান, এই যে ভিতরের লেয়ারটা, এই ভিতরের লেয়ারটার দুইটা স্তর আছে। এই সেরাস পেরিকার্ডিয়ামকে দুইটা ভাগে ভাগ করা যায়। এই সেরাস পেরিকার্ডিয়াম যেটা উপরে, ভিতরে যে স্তরটা, এটা দুইটা লেয়ার। একটা হচ্ছে বাইরে প্যারাইটাল স্তর, বাইরে আছে এই জন্য প্যারা দেয়, প্যারাইটাল স্তর। আরেকটা একদম হার্টের যে মাংসপেশি বলো বা হার্টের যে শরীরটা বলো, এর সঙ্গে লেগে থাকে, একদম ভিসেরার গায়ে লেগে থাকে। ভিসেরা মানে অঙ্গ, হার্ট হচ্ছে এক ধরনের ভিসেরা, এটা একদম গায়ে লেগে থাকে। এটাকে বলা হয় ভিসেরাল স্তর, এটাকে বলা হয় ভিসেরাল স্তর। কথা কিন্তু ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আবরণের হিসাব নিকাশ। সবাইকে আমি আবার বলি, খেয়াল করো, হৃৎপিণ্ডের আবরণী কেন বলো? পেরিকার্ডিয়াম। এটা এমসিকিউ পার্ট এগুলা। এবং বাইরের লেয়ারটাকে বলে ফাইব্রাস, ভিতরেটা সেরাস। সেরাসের দুইটা ভাগ, বাইরে প্যারাইটাল, ভিতরে ভিসেরাল। শেষ। একদম ভিতরের লেয়ারের নাম কি? ভিতরে ভিসেরাল। কথা শেষ। এখন এই যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারের মাঝখানে, এই দুইটা লেয়ারের মাঝখানে তরল পদার্থ থাকে।
এই দুইটা লেয়ারের মাঝখানে তরল পদার্থ আছে। কেন তরল পদার্থ আছে? যেন ঘষায় ঘষায় এগুলো যেন ক্ষতি না হয়। ঘষায় ঘষায় সারাদিন হৃৎপিণ্ড ফুলে ছোটায় ফুলে ছোটায়। এখন যদি মনে করো সারাদিন ঘষা ঘষায় যদি সংঘর্ষ হয়ে এরা যদি ক্ষতিগ্রস্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে তো সমস্যা, বেশি দিন তো টিকবে না। এই জন্য যেন ক্ষতিগ্রস্ত না হয় ভাইজান, এই জন্য মাঝখানে তরল পদার্থ আছে, মাঝখানে লিকুইড আছে। এই লিকুইড থাকার কারণে হৃৎপিণ্ডের মধ্যে কোনো ঘর্ষণ, তাপ, চাপের কোনো সংঘর্ষ হয় না। আচ্ছা, এটা তোমাদের মানে এটা একটু ঝামেলা আছে এই প্রশ্নটা নিয়ে। অনেকে বলে এই দুই লেয়ারের মাঝখানে, বাট দরকার নেই, দুই লেয়ারকে অ্যাভয়েড করো, অ্যাকচুয়ালি নিচের দুই লেয়ার তাহলে ভালো হয় আর কি। তাহলে আসলে ফ্লুইড দুইখানে থাকতে পারে, তারপরে যেহেতু এখানে মানে সবাই স্পষ্টভাবে এই লেয়ারটার কথা সবাই প্রাধান্য দেয়, তাহলে এটাই মাথায় রাখো, এই দুইটা স্তর দুইটার মাঝখানে, কারণ এই দুইটাই মূলত আসলে সংঘর্ষের সাথে সম্পর্ক, ওগুলো তো একদম বাইরে। এই দুইটা লেয়ারের মাঝখানে তরল আছে, যেই তরলটা থাকার কারণে সংঘর্ষ হয় না। কারণ বাইরে তো তরল থাকার বেশি দরকার নেই, মোটামুটি আমার অনেকগুলো লেয়ার আছে, মনে করো একটা লেয়ারে মোটামুটি প্রথম লেয়ারটার মধ্যে তরল থাকলেও তো এনাফ, বসা হবে না, বাইরেগুলো তো অটোমেটিক উপরের দিকে উঠবে। এই যে দুইটা লেয়ারের মাঝখানে এই যে তরল পদার্থ, এই তরল পদার্থটাকে কি বলে খেয়াল করে দেখো। দুইটা লেয়ারের মাঝখানে এই যে তরল পদার্থ, এই তরল পদার্থকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়ামের মধ্যে তরল পদার্থ, এই জন্য বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। ফ্লুইড মানে হচ্ছে পানি বা তরল, লিকুইড। যেহেতু পেরিকার্ডিয়ামের মধ্যে আছে, এই জন্য বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। কি বলা হয়? পেরিকার্ডিয়াল ফ্লুইড। ঠিক আছে? তাহলে দুইটা লেয়ারের মাঝখানে, দুইটা স্তরের মাঝখানে যে তরল পদার্থ, তার নাম কি? তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। ঠিক আছে? আচ্ছা, তোমরা আলহামদুলিল্লাহ হয়েছে। এখন আমরা চলে যাই হৃৎপিণ্ডের স্তরে। হৃৎপিণ্ডে কি কি স্তর আছে খেয়াল করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডে কি কি স্তর আছে? কি কি স্তর আছে খেয়াল করে দেখো। হৃৎপিণ্ডের তিনটা স্তর। হৃৎপিণ্ডের তিনটা স্তর। কোন তিনটা স্তর খেয়াল করে দেখো, নামগুলো খুবই সুন্দর। আমি আসলে একসাথে পড়াই ফেলবো, তো ওই জন্য একটা সুন্দর একটা বক্স করে একটা চার্টের মতো করছি। আচ্ছা, খেয়াল করে দেখো, তিনটা স্তর। সবচেয়ে বাইরের যে স্তর তার নাম হলো এপিকার্ডিয়াম। সবচেয়ে বাইরের স্তরের নাম হলো এপিকার্ডিয়াম। সবচেয়ে বাইরের স্তরের নাম হলো এপিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের লেয়ারের নাম হলো এপিকার্ডিয়াম। এপি মানে বাইরে। নেক্সট, মাঝখানের যে লেয়ার তার নাম হলো মায়োকার্ডিয়াম। মাঝখানের যে নাম তার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। মাঝখানের যে লেয়ার তার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়ো মানে মাংসপেশি। আর সবার ভিতরে যে লেয়ার, সবার ভিতরে যে লেয়ার তার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। সবার ভিতরে যে লেয়ারটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানে ভিতরে। সবার বাইরের লেয়ারের নাম হলো এপিকার্ডিয়াম, মাঝখানের লেয়ারের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম, আর একদম ভিতরের লেয়ারের নাম হলো এন্ডোকার্ডিয়াম। এটা নামটা খুবই ইজি, কেন জানো? কারণ এটা নামের মধ্যে অনেক কাহিনী আছে। কীরকম দেখো, আসলে বায়োলজির ক্ষেত্রে মনে রাখবো, বায়োলজির ক্ষেত্রে এপি শব্দের অর্থ হচ্ছে বাইরে। এপি মানে বাইরে, সেই জন্য সবচেয়ে বাইরের লেয়ারের নাম হলো এপিকার্ডিয়াম। ভেরি গুড। মতে মায়ো, মতে মাঝখানে, তাহলে মাঝের যে লেয়ারটার নাম হলো মায়োকার্ডিয়াম। আর এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতরে। কোথাও যদি এন্ডো পাবো তো ভিতরে, এন্ডোকার্ডিয়াম, এন্ডোলিম্ফ, যে কোনো কিছু, এন্ডো মানে ভিতরে। নামের মধ্যে আসলে সব অ্যান্সার দেয়া আছে। তাহলে আমরা কেন পড়ি? কারণ এটা আমাদের বাংলা ভাষায় নাই, অন্য ভাষায়। কারণ যদি বাংলা ভাষায় নামকরণ করা হয় তো কি হইতো, মাঝের হৃৎপিণ্ড, ভিতরের হৃৎপিণ্ড বলে না বলে মেডিকেলের ভাষায়, গ্রিক ভাষায় লেখা। এই জন্য আমাদেরকে ভিতরে অর্থ বুঝে পড়তে হয়। ঠিক আছে? পেরিকার্ডিয়াম কোন? পেরিকার্ডিয়াম তো পর্দা, আবরণী। আর এটা হচ্ছে শরীরের গঠন, শরীরটা কীভাবে গঠিত হয়েছে। পেরিকার্ডিয়াম হচ্ছে একটা আবরণী। ধরো তুমি বাইরে একটা কাপড় পরছো, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। আর তোমার শরীরের যে অংশটা, এটা হচ্ছে তোমার শরীরের মেইন গঠন। আর উপরে যে কাপড়টা পরছে, এটা হচ্ছে আবরণী। হৃৎপিণ্ড যে খোলস দিয়ে আবৃত থাকে, এই আবৃত করা খোলসের নাম হলো পেরিকার্ডিয়াম। আর হৃৎপিণ্ডটাকে যদি আমরা ভাগ করি তিনটা লেয়ারে,
হৃৎপিণ্ডের যে মাংসপেশিটা আছে, যে অংশটা দিয়ে হৃৎপিণ্ড গঠিত হয়, হৃৎপিণ্ডটাকে যদি আমরা ভাগ করি, সেই হৃৎপিণ্ডকে ভাগ করলে আমরা 3টে স্তর পাবো। সেই 3টে স্তরের নাম হচ্ছে, বাহিরের স্তরের নাম হলো এপিকার্ডিয়াম, সবার বাহিরে থাকে, মায়োকার্ডিয়াম মাঝখানে, আর এন্ডোকার্ডিয়াম সবার ভিতরে থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, অনেক সময় তোমরা যদি কোনো একটা পশুর হৃৎপিণ্ড দেখে থাকো, গরু হইতে পারে, খাসি হইতে পারে, নো ম্যাটার হোয়াট ইট ইজ, খেয়াল করে দেখো, যে কোনো একটা তুমি যদি পশুর হৃৎপিণ্ড দেখে থাকো, দেখবা হৃৎপিণ্ডের চারপাশে চর্বি লেগে আছে। এখন তোমাকে যদি আমি বলি, ভাইয়া বলো তো, যে আমরা যখন মাংস খাই, মাংসর ইউজুয়ালি কী হয়, মাংসের বাহিরে চর্বি লাগানো থাকে, তাই না? এমন তো হয় না যে হঠাৎ করে একটা মাংসের টুকরা পাইছো, এটা খাওয়ার সময় দেখলা যে মাংসের টুকরার ভিতরে চর্বি ঢুকে আছে। এটা হয় না। ইউজুয়ালি যেটা হয়, চর্বিটা মাংসের টুকরাটাকে ঘিরে রাখে, বাইরে থাকে, তাই না? সো হৃৎপিণ্ডের এই যে 3টা লেয়ার, এর মধ্যে বাইরে কোনটা লেয়ার? বাইরের লেয়ারের নাম হলো এপিকার্ডিয়াম। এই বাহিরের লেয়ারের মধ্যেই চর্বি লাগানো থাকে। কি বলেছি ভাইয়া? এই বাহিরের লেয়ারের মধ্যেই চর্বি লাগানো থাকে। হৃৎপিণ্ডের যে বাহিরের লেয়ার, এই বাহিরের লেয়ারের মধ্যেই চর্বি লাগানো থাকে। চর্বি, তাহলে কোন লেয়ারে চর্বি লাগানো? হৃৎপিণ্ডের বাইরের লেয়ারের মধ্যে চর্বি লাগানো থাকে। তো পরীক্ষায় যদি আসে হৃৎপিণ্ডের কোন স্তরে চর্বি লাগানো থাকে, উত্তর হচ্ছে এপিকার্ডিয়াম। নেক্সট, মায়ো মানে মাঝখানে। ভেরি গুড। মাঝখানে, আসলে মায়ো মানে মাঝখানে না, মায়া শব্দের একটা অর্থ আছে। মায়া শব্দের অর্থ হচ্ছে মাংসপেশি। তাহলে হৃৎপিণ্ডে আমরা যে জানি, হৃৎপিণ্ড যে পেশি দিয়ে গঠিত হয় তার নাম হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি, তাই তো? ভেরি গুড, এটাই মায়োকার্ডিয়াম। ভেরি গুড। পরীক্ষাতে আসবে না, পরীক্ষায় আসবে হৃৎপিণ্ডের কোন স্তরটি সংকোচন প্রসারণে সহায়তা করে। আমরা জানি সংকোচন প্রসারণ করা মাংসপেশির কাজ। তাহলে কোন স্তরটা, এই 3টার মধ্যে কোনটা সংকোচন প্রসারণে কাজ করে? উত্তর হচ্ছে মায়োকার্ডিয়াম। তাহলে 3টার মধ্যে কোনটা সংকোচন প্রসারণে কাজ করে? উত্তর হচ্ছে ভাইয়া মায়োকার্ডিয়াম। তাহলে এই 3টার মধ্যে সংকোচন প্রসারণে কাজ করে কে? উত্তর হচ্ছে সংকোচন প্রসারণে কাজ করে, সংকোচন প্রসারণে কাজ করে মায়োকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের কোন অংশটা সংকোচন প্রসারণে কাজ করে? উত্তর হচ্ছে মায়োকার্ডিয়াম। শেষ। নেক্সট, সবার ভিতরের লেয়ারের নাম হলো এন্ডোকার্ডিয়াম। এন্ড মানে ভিতরে, তার মানে হৃৎপিণ্ডের ভিতরে যা যা কিছু আছে, হৃৎপিণ্ডের ভিতরে ভাইয়া যা কিছু আছে, কিরকম ভাইয়া? হৃৎপিণ্ডের ভিতরে যা আছে কিরকম ভাইয়া? যেমন হৃৎপিণ্ডের ভিতরে, হৃৎপিণ্ডের যত প্রকোষ্ঠ, ভিতরে যত খালি জায়গা আছে, বা হৃৎপিণ্ডের মধ্যে যত কপাটিকা আছে, যা যা আছে হৃৎপিণ্ডের ভিতরে, যা যা সম্ভব, যা যা সম্ভব হৃৎপিণ্ডের ভিতরে, এই সব কিছু এন্ডোকার্ডিয়ামের অংশ। এই সব কিছু হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে প্রকোষ্ঠ, কপাটিকা যা যা আছে সব হচ্ছে এন্ডোকার্ডিয়ামের পার্ট। বুঝে গেছে ভাইয়া? মায়া মানে মাংসপেশি বলছিলেন না, এখন বলছে মায়া মানে মাঝে। আরে বন্ধু, মায়া মানে তো মাংসপেশি অবশ্যই। আমি কি বলছি? মনে রাখার টেকনিক হচ্ছে মায়া মতে মায়া, মতে মাঝখানে, এটা মনে রাখার টেকনিক। আর মায়া শব্দের অর্থ তো মাংসপেশি, আমি আগেই বললাম, এখন আবার লিখছিও, তাই না? এনে সন্দেহ নাই, এটা মনে রাখার টেকনিক। ম দিয়ে মনে রাখবা, মতে মাঝখানে, মতে মাংসপেশি, অলওয়েজ। তাহলে এটা কখনোই ছিল ভুল হবে না। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে সংকোচন প্রসারণে কাজ করে কোন লেয়ারটা? উত্তর হচ্ছে মায়োকার্ডিয়াম। কারণ যেহেতু এটা মাংসপেশি দিয়ে গঠিত হয়, আর মাংসপেশির কাজই হচ্ছে সংকোচন প্রসারণ করা। কথা খুবই সিম্পল। শেষ। নেক্সট, এন্ডোকার্ডিয়াম আলহামদুলিল্লাহ হয়ে গেল। তাহলে হৃৎপিণ্ডের স্তর 3টা হয়ে গেল। এখন আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো একটু দেখবো, কপাটিকাগুলো পড়বো। খেয়াল করে দেখো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, ওকে গাইজ খেয়াল করো। ধরো আমি হৃৎপিণ্ডটাকে এইভাবে আঁকি, একবার গোল একবার আয়তাকার, তোমার বোঝার জন্য আঁকতেছি, ঠিক আছে? এই হচ্ছে তোমার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে যখন ভাই নেক্সট ক্লাসে রক্ত সংবহন প্রক্রিয়া দেখাবো, তখন ইনশাল্লাহ ভাই দিব, তোমাকে বুঝাই দিব, টেকনিক শিখাই দেবো, কোন টেকনিকে তুমি আঁকবা। যে হৃৎপিণ্ডে লম্বচ্ছেদ, যেটা তোমরা অনেকেই পারো না, কিন্তু পরীক্ষায় গ নাম্বারে আসে। সো এটা কীভাবে তুমি টেকনিক দিয়ে আঁকবা, আমি তোমাকে রক্ত সংবহন প্রক্রিয়া দেখানোর সময় এটা মেয়েকে দেখাই দিব, ঠিক আছে? আজকে তো বেসিক গঠনগুলা। প্রকোষ্ঠ ভাইয়া, হৃৎপিণ্ডকে আমরা মূলত 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। নাম্বার 1,
নাম্বার 1, এটা হচ্ছে ডান অলিন্দ। অলিন্দ না বলে এটাকে আমরা এট্রিয়াম বলি। এট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ বোঝায়। আসলে অলিন্দ কেন বলি না, কারণ অলিন্দ বলতে অনেক সময়ে একটা অন্য মিনিং আছে অলিন্দের। সেটা হইল যে মেরুদণ্ডী প্রাণীদের এই যে বহিকর্ণ, এটাকে অনেক সময় অলিন্দ বলে। এই জন্য আমরা অলিন্দটা এটা আমরা অ্যাভয়েড করি, স্কিপ করি। ডান এট্রিয়াম, আর এটাকে আমরা বলবো বাম এট্রিয়াম। নেক্সট, নিচের পার্ট, এটা হচ্ছে ডান নিলয়। এটা সমস্যা নাই, ডান নিলয় বা ভেন্ট্রিকল, কোনো সমস্যা নাই, ইংলিশ বাংলায় কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে বাম নিলয়। এই হচ্ছে আমাদের বেসিক গঠন। এই হলো 4টা প্রকোষ্ঠ, 2টা এট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। নিলয় ইংলিশ সবাই জানা ভেন্ট্রিকল, তাই না? নিলয়ের ইংলিশ কি ভাইয়া? নিলয়ের ইংলিশ হচ্ছে ভেন্ট্রিকল। নিলয় মানে হচ্ছে ভেন্ট্রিকল। নিলয় মানে কি? ভেন্ট্রিকল। ঠিক আছে, সন্দেহ নেই। তো ডান এট্রিয়াম, বাম এট্রিয়াম, ডান নিলয়, বাম নিলয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন নেক্সট কথা হচ্ছে প্রকোষ্ঠ তো ভাইয়া বুঝলাম। এখন এখানে আসলে কোন কোন শিরা মহাশিরার কাহিনী আছে এইটা একটু বলতে হবে। কেন? কারণ প্রকোষ্ঠগুলার একটু বেশি কম বিষয় আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু ধমনী শিরার কাহিনীটা পড়বো। তার আগে আমরা এখানে একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে প্রকোষ্ঠের পরে আমরা এখন রক্তনালীগুলোর কাহিনী পড়বো, যেখানে কী কী রক্তনালী আছে নাই। সো প্রকোষ্ঠ বুঝে গেছো, তাহলে আমি এখন এটা ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারণ। সুন্দর একটা ঘটনা লাগতেছে, মজা লাগতেছে। I love to draw. কি আঁকতেছেন ভাইয়া? হ্যাঁ, প্রকোষ্ঠগুলোকে সুন্দর করে কালার করে দিচ্ছি। এখন আমি রক্তবাহীকে আঁকবো হৃৎপিণ্ডের সাথে। হৃৎপিণ্ডের সাথে ভাইজান রক্তবাহীকে কি কানেকশন আছে এটা আমরা এখন দেখাবো। ঠিক আছে, তো এখন হচ্ছে এটা কথা। তো এই হচ্ছে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আমি আঁকছি, সুন্দর করে বক্সটা একটু কালারফুল করছি, ভাল লাগে আর কি, জন্য সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের ইউ অল নো, এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম বা ডান অলিন্দ। অলিন্দ বলা হয় না, তাও লিখলাম। এটা লেফট এট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, ডান নিলয়। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। ঠিক আছে, ওকে। সো আমরা 4টা প্রকোষ্ঠ দেখাই ফেললাম, 2টা অলিন্দ, 2টা নিলয়। এখন আমরা দেখবো যে রক্তনালীগুলো আসলে কীভাবে থাকে। খেয়াল করে দেখো, সো আমাদের এই পার্টটা হচ্ছে মূলত রক্তনালীর হিসাব। এই পার্টটা আমি যেটা তোমাকে দেখাচ্ছি, এটা বেসিক্যালি রক্তনালীর হিসেব। অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে কোন কোন রক্তনালী প্রবেশ করে বা কোন কোন রক্তনালী বাইরে বের হয়, এটা আমাদের জানা থাকা লাগবে, মাস্ট। এটা আমাদের হৃৎপিণ্ড পড়ার বা হৃৎপিণ্ডের যে রক্ত সংবহন প্রক্রিয়া আছে, এটা একদম বেসিক কথা হচ্ছে তোমাকে জানতে হবে হৃৎপিণ্ডের মধ্যে কী কী রক্তনালী প্রবেশ করে বা বাইরে বের হয়। ওকে, খেয়াল করে দেখো, ফার্স্টে আমরা কী কী ইন করে সেটা দেখবো। ইন কী কী হচ্ছে, তাহলে আমি আগে ইনের নামটা লিখি, তাহলে তোমার বুঝতে ইজি হবে। তাহলে কী কী হৃৎপিণ্ডের মধ্যে ইন করবে খেয়াল করে দেখো। মনে রাখবা, হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে, একটু আগেই পড়াইছি আজকে শুরুতে, যে হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে সকল শিরা। হৃৎপিণ্ডের মধ্যে কখনোই ধমনী প্রবেশ করবে না, হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করবে শিরা। এখন দেখবো যে আসলে কোন কোন শিরা প্রবেশ করে। খেয়াল করো ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে মহাশিরা। মহাশিরা সকল শিরার ফাদার। কারণ কি? এই শিরাটার আকৃতি অনেক বড় থাকে, কারণ সকল শিরা যুক্ত হয়ে একসাথে মিলে এই মহাশিরা তৈরি করে। তাহলে কি বললাম? মহাশিরা। এখন মহাশিরা সেটা অনেক রকমের হইতে পারে। যেমন ধরো ভাইয়া, মহাশিরা হচ্ছে তোমার, আমি নামটা সহ লিখলে আই থিঙ্ক এটা তোমার জন্য বেটার হয়। সো নামটা ভাই লিখে দিই, তাহলে আই থিঙ্ক অনেক ইজি হবে তোমার জন্য আর কি। তাহলে প্রথম বললাম মহাশিরা,
এবং এই মহাশিরাগুলো কি কি আছে? নাম্বার 1 হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, যেটা উপর থেকে আসে, আমাদের শরীরের উপরের রক্তগুলোকে নিয়ে আসে। ওকে, তাহলে উপরে যেতে একটা আছে, নিচে একটা থাকা লাগবে, তাহলে আরেকটা আছে নিম্ন মহাশিরা, আরেকটা আছে নিম্ন মহাশিরা, নিচের থেকে রক্ত নিয়ে আসবে। মহাশিরা সকল শিরা একসাথে মিলে হয়, উপরের যতগুলো শিরা আছে সবাই একসাথে মিলে ঊর্ধ্ব মহাশিরা, নিচের সবগুলো মিলে নিম্ন মহাশিরা। ভেরি ইজি। নেক্সট ভাইয়া, পালমোনারি, পালমোনারি শিরা, আর এটা কি বললাম? পালমোনারি শিরা। এই হচ্ছে 3টা বেসিক ইন। আরেকটা ইন আছে, সেটা হচ্ছে করোনারি শিরা। আমি এটা লিখতেছি না, বা না লিখলে এটা অনেকটা অন্যায় হয়ে যাবে, সেজন্য আলাদা করে লিখতেছি, কারণ মেইন যে রক্ত সংবহন প্রক্রিয়া ওখানে তুমি এটা উল্লেখ করবে না, এটা উল্লেখ করার দরকার নেই, তোমার লেভেলে এটা দরকার নেই। তারপরেও তোমার যেহেতু বেসিক জানা উচিত, সেজন্য পাশে আমি এক্সট্রা করে লিখে দিলাম। ওটা হচ্ছে করোনারি শিরা। এটাকে শিরা বলা হয় না, সাইনাস বলা হয়। এটা কেন বলে সেটা আমি পরে পড়াবো, ওটা নিয়ে প্যারা খাবা না। যেটা দেখো করোনারি সাইনাস, এটাও ঢুকে ভিতরে। এই সাইনাস মানে এটা শিরা, এটা ওয়ান কাইন্ড অফ শিরা, এটা ওয়ান কাইন্ড অফ শিরা, এবং শিরার গহ্বর বড় তো ওই জন্য সাইনাস বলে। যাক, এটা পরের কথা। এটাও প্রবেশ করে, সকল শিরা ঢুকে, এটা আমাদের আগের কথা। যে ইন করবে অলওয়েজ শিরা, আউট করবে কি? হৃৎপিণ্ড থেকে কি বের হবে জানতে হবে। হৃৎপিণ্ডের আউট কি কি আছে খেয়াল করে দেখো। হৃৎপিণ্ড থেকে বের হবে আউটপুট ইনপুটের মতো আর কি। কি কি বের হচ্ছে বলছিলাম তোমাকে আগে। হৃৎপিণ্ড থেকে বের হবে অলওয়েজ ধমনী, ধমনীর কাজ বের, যে কোনো ধমনী, এটা যেই ধমনী হইতে পারে, নাম ভিন্ন হইতে পারে, সেটা কখনো অক্সিজেন পরিবহন করতে পারে, কখনো কার্বন ডাইঅক্সাইড করতে পারে, ওটা আমার চিন্তার বিষয় না। বিষয় হচ্ছে ধমনী বের হবে, যে ধমনী হোক। তাহলে আউট করবে হচ্ছে আমাদের, আউট হবে ধমনী, যে কোনো ধমনী হতে পারে, সেটা আবার যে যা ইচ্ছা তা পরিবহন করুক, আমার দেখার বিষয় না। ধমনী মানে হৃৎপিণ্ড থেকে বের হবে। নাম্বার 1 মহাধমনী, সকল ধমনীর বস, কারণ এই ধমনীর মাধ্যমেই সব অক্সিজেনযুক্ত রক্ত বের হবে, একদম ফাদার, এর মাধ্যমে সব রক্ত বের হয় আমাদের। এই ধমনী যদি কারোর বন্ধ করে দেওয়া হয়, হৃৎপিণ্ড কাজ করবে না, শেষ। আরেকটা হচ্ছে পালমোনারি ধমনী, আমি এটা পড়াবো। পালমোনারি শব্দের মানে হলো ফুসফুস। পালমোনারি শব্দের মানে কি? ফুসফুস। তার মানে এই ধমনী হৃৎপিণ্ড থেকে বের হয়ে ফুসফুসে যায়, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে পালমোনারি ধমনী। কারণ ধমনী মানে হৃৎপিণ্ড থেকে বের হবে, বের হয়ে কই যাবে? ফুসফুসে। ফুসফুস মানে হলো পালমোনারি, এই জন্য এটা নাম হয়েছে পালমোনারি ধমনী। পালমোনারি শব্দের অর্থই হচ্ছে ফুসফুস। তার মানে এই ধমনী হৃৎপিণ্ড থেকে আউট হয়ে ফুসফুসের মধ্যে প্রবেশ করে। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন ছবিতে আমি একটু ছোট্ট করে দেখাবো। ছবি দেখানোর প্রয়োজন নেই, তাও একটু দেখাচ্ছি, খেয়াল করে দেখো। এই যে লেফট ভেন্ট্রিকল, এখান থেকেই বের হয় মহাধমনী। এইটা এইভাবে বের হয়। আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, কারণ আমাকে অনেক কিছু আঁকতে হবে। আমি তোকে একটা ছবি দেখাবো একটু পরেই, বা নেক্সট ক্লাসে। সো তখন তুমি একদম ক্লিয়ারলি দেখতে পাবো অরিজিনালি কেমন থাকে এটা। এই যে এই পাশ থেকে মোটা বেরোইছে, এটার নামই হলো মহাধমনী, এবং এখান থেকেই পরবর্তীতে শরীরের বাকি ধমনীগুলো বের হয়। তাহলে সকল ধমনীর বস নাম কি? মহাধমনী। এই জায়গা থেকে বের হয়েছে। এবার চিন্তা করো, এই জায়গা থেকে পুরা শরীরে রক্ত যায়। তাহলে এই জায়গাটা যদি মোটা না হয়, ধরো একজন আমি ধরো অনেক চিকন, আমি একজন মানুষের চাপ দিছি, যেই পরিমাণ প্রেশার ক্রিয়েট করতে পারবো। আমি যদি মোটা হই, আমি যদি চাপ দিই, বেশি প্রেশার হবে না? এক্স্যাক্টলি এই জন্যই এই লেফট ভেন্ট্রিকল, এইটার প্রাচীরটা অনেক মোটা, এটার প্রাচীর অনেক মোটা, অনেক পুরু। কারণ এটা যদি পুরু না হইতো, তাহলে সে চাপ দিলে এই রক্তটা সারা দেহে যাওয়ার সুযোগ ছিল না, কারণ এদিক দিয়ে রক্ত সারা দেহে যায়। সো এটা যদি মোটা না হয়, এটার প্রাচীর যদি পুরু না হয়, পসিবল না সারা দেহে যাওয়া। কারণ বুঝতে পারতেছো, আমাদের হার্ট হচ্ছে এদিকে, আমাদের হাত পা কত, হাত এত দূরে, পা অনেক দূরে, রক্ত কিন্তু সব জায়গায় যায়, মাথায়ও যায়, কারণ এই প্রাচীরটা খুব জোরে প্রেশার ক্রিয়েট করে। এই প্রেশারের ঠেলায় রক্তটা উপর দিকে করে দৌড় দেয়। এই জন্য মনে রাখবা, পরীক্ষা আসে যে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে বেশি পুরু? উত্তর হচ্ছে লেফট ভেন্ট্রিকল, বাম নিলয়। কারণ সে যদি পুরু না হইতো, ওর প্রেশার ওই পরিমাণ আসতো না যে প্রেশার দিয়ে রক্তটা সারা দিয়ে যাবে। তো এই জন্য সেটা পুরু হয়। ভেরি গুড। তাহলে উত্তর হচ্ছে মহাধমনী। এই হচ্ছে মহাধমনী, এর মাধ্যমে রক্ত যায়। একটা দেখাইলাম, তাহলে ভেরি গুড, এটা হইলো। নেক্সট আরেকটা হচ্ছে পালমোনারি ধমনী। এটা কোথায়? এটা হচ্ছে এই জায়গায়, রাইট ভেন্ট্রিকলে। এটা এই জায়গায় কেন আছে, এটা যখন আমি তোমাকে রক্ত সংবহন প্রক্রিয়াটা দেখাবো তখন বুঝতে পারবে এটা এখানে থাকা দরকার। কারণ এখান থেকে বের হয়ে ফুসফুসে যাবে। কারণ এই জায়গায় থাকে মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তোমরা জানো কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু ফুসফুসের মাধ্যমে বের করে দিতে হবে।
কার্বন ডাইঅক্সাইডকে আমরা রিজার্ভ করি না বডিতে, ক্ষতিকর শরীরের জন্য। কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। সো কার্বন ডাইঅক্সাইডটা বের হবে কার মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। এই জন্য এই জায়গা থেকে বের হয় পালমোনারি ধমনী। বের হয়ে, যেহেতু আমাদের দুইটা ফুসফুস, এখান দিয়ে সে বের হয়ে দুই ভাগে ভাগ হয়ে দুইটা ফুসফুসে চলে যায়, দুই ভাগে ভাগ হয়ে দুইটা ফুসফুসের মধ্যে চলে যায়। এই হচ্ছে সেই পালমোনারি ধমনী। তাহলে এটার নাম কি বললাম? পালমোনারি ধমনী। এইটা দেখো কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে কই যায়? পালমোনারিতে যায়। পালমোনারি মানে কি? ফুসফুস। দুই ভাগ কেন করছি? কারণ আমাদের ফুসফুস দুইটা, ডান পাশে একটা, বাম পাশে একটা। এই জন্য আমরা দুইটা ভাগে ভাগ করে দেখাইছি। এমনি গিয়ে বের হয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়, কারণ দুই ফুসফুসে ধরে ঢুকবে। খুব সিম্পল, শেষ। তাহলে আমাদের ধমনের কাহিনী শেষ। এবার শিরা, শিরা ঢুকবে, ভিতরে ঢুকবে। তো উপর দিয়ে ঢুকবে, তাই না? নিচ দিয়ে কিছু ঢুকে নাকি? আবার উপর দিয়ে ঢুকবে। উপর দিয়ে খেয়াল করে দেখো, উপর দিয়ে খেয়াল করে ঊর্ধ্ব মহাশিরা, তাহলে উপর দিয়ে আসতেছে। এই যে ভেরি গুড, উপর দিয়ে ঢুকছে, এই যে উপর দিয়ে ঢুকছে ঊর্ধ্ব মহাশিরা। নিম্ন মহাশিরা নিচ থেকে এসে, এই যে নিচ থেকে এসে এমনি ঢুকবে। নিম্ন মহাশিরা নিচ থেকে আসবে শরীরের নিচের অংশ রক্ত নিয়ে, আমাদের হৃৎপিণ্ডের নিচের অংশ, মানে আমাদের পা, পেট, পিছনের অংশ, একদম এই অংশ রক্ত নিয়ে আসবে নিম্ন মহাশিরা। তাহলে এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। আমি নিম্ন দিয়ে বোঝাচ্ছি, এটা এখানে তো লেখাই আছে। ইংলিশটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। ভেনা মানে শিরা, ভেইন। কাভা মিন্স বড়। ভেনা কাভা, ইনফেরিয়র মানে নিম্ন, ইনফেরিয়র ভেনা কাভা। তাহলে ঊর্ধ্ব মানে সুপিরিয়র, নাম সুপিরিয়র ভেনা কাভা, এসবিসি। সুপিরিয়র মানে উপরে, ভেনা মানে ভেইন, শিরা, কাভা মিন্স বড়, অনেক বড়, সুপিরিয়র ভেনা কাভা। শেষ, ভেরি গুড। তাহলে একটা হচ্ছে নিম্ন মহাশিরা, একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভা, হয়ে গেছে। আর একটা হচ্ছে পালমোনারি শিরা। তাহলে বুঝতে পারছো পালমোনারি শব্দের অর্থ কি? পড়াইছি। পালমোনারি শব্দের অর্থ হচ্ছে ফুসফুস। তার মানে এই শিরাটা কোত্থেকে আসতেছে? ফুসফুস থেকে আসতেছে। ভেরি গুড। এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে ফুসফুস থেকে আসে। তুমি বলতে পারো ভাই একটা থেকে আসে না, দুইটা থেকে আসে। দুইটা থেকে একসাথে হয়ে এদিক দিয়ে ঢুকে, নাম হচ্ছে পালমোনারি শিরা। তাহলে বলো তো ভাইয়া, এটার যেহেতু ফুসফুসের মধ্যে, আমাদের হার্টের মধ্যে ঢুকতেছে, আসতেছে কোত্থেকে? ফুসফুস থেকে। ফুসফুস থেকে আমাদের হৃৎপিণ্ডে আসতেছে। তাহলে ফুসফুস থেকে কিছু একটা নিয়ে তো আসে। আমরা যখন শ্বাস নেই, শ্বাস নিলাম, অক্সিজেন ঢুকছে, ফুসফুস থেকে এই অক্সিজেন নিয়েই এই পালমোনারি শিরা চলে আসে আমাদের হার্টের মধ্যে। যাই হোক, এটা আমি যখন তোমাকে রক্ত সংবহন প্রক্রিয়া দেখাবো আরও ইজি হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি রক্তনালীর হিসাব। এই যে লাস্ট একটা আছে করোনারি সাইনাস, এটা আমি এখন পড়ালে তোমার ইজি ইজি লাগবে। এটা হৃৎপিণ্ডের হচ্ছে পার্সোনাল। ধরো আমাদের প্রত্যেকের পার্সোনাল বডি, প্রত্যেকের না, ধরো একজন ব্যক্তির, আমাদের ধরো প্রাইম মিনিস্টার অনেক কাজ করে, ওনার অনেক গার্ড আছে, কিন্তু তাও কিন্তু পার্সোনাল একটা বডিগার্ড থাকে, একদম পার্সোনাল। এরকম পার্সোনাল রেখে এটা। তাহলে আমি একটু পরে, এটা এখন না, রক্ত সংবহন প্রক্রিয়া পড়ানোর পরে দেখাবো। করোনারি সাইনাস বা করোনারি শিরা, এটাও এদিক দিয়ে ঢুকে, কিন্তু এটা একটা পার্সোনাল হিসাব। করোনারি এখানে মিনস হার্টের ব্যক্তিগত, ঠিক আছে। সাইনাস শব্দ অর্থ, সাইনাস মানে হচ্ছে খালি জায়গা। তো এটা একটা খালি জায়গা, এটার নাম শিরা কেন? কারণ শিরার ভিতরে খালি জায়গাটা বড়, শিরার ভিতরে স্পেস বড়। তোমার মনে আছে ভাই, কিন্তু আজকে ক্লাসে দেখাইছিলাম, তোমার মনে আছে কিনা আমি জানি না, এটা ক্লাসে দেখাইছিলাম যে শিরার মধ্যে, এই যে দেখাইছিলাম শিরার মধ্যে স্পেসটা বড়, খালি জায়গাটা বড়, শিরার ভিতরে স্পেস বড়, ধমনীর স্পেস ছোট। শিরার এই বড় জায়গা বলে এটাকে সাইনাস বলে, অনেক সময় লুমেন না বলে অনেকে এটাকে সাইনাস নামে ডাকে। কারণ সাইনাস শব্দের মানে খালি জায়গা। আমাদের মাথার মধ্যে অনেকগুলো সাইনাস আছে, এই যে এখানে 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 এখানে। ঠান্ডা লাগলে এগুলো ব্যথা করে, কারণ এগুলোর মধ্যে তখন পানি জমে, এগুলোর মধ্যে তরল পথ জমে ইনফেকশন হয়। এই হচ্ছে সাইনাস, খালি জায়গা। তো এই যেহেতু এই ভিতরে খালি জায়গাটা বড়, এই জন্য অনেক সময় এটা সাইনাস বলে। সব সময় না, এই জন্য বলে স্পেশাল কেস। স্পেশাল কেস সব সময় না, এটা লাস্ট টাইম পড়াবো নেক্সট ক্লাসে, এখন না, একসাথে বলে হিজিবিজি লাগবে। তাহলে আমাদের মোটামুটি ইয়ার কাহিনী শেষ, কি বলে, নালীর কাহিনী শেষ। হ্যাঁ, এখন আমরা শুরু করবো কপাটিকা। একদম কনসেপ্ট ইজি। কপাটিকা মানে দরজা। দরজা কেন লাগবে হৃৎপিণ্ডের মধ্যে? যে কোনো জায়গায়, কোনো একটা শপিং মলে তুমি গেছো, একটা ডিসকাউন্ট দিচ্ছে, দেখবা রাস্তায় অনেক ভিড়, প্রচুর মানুষ ঢুকতেছে, দরজা না দিলে মানুষ ঢুকতেই থাকবে, কন্ট্রোল করা যাবে না। তো হৃৎপিণ্ডের মধ্যেও দরজা লাগবে। দরজা ছাড়া তুমি কন্ট্রোল করতে পারবে না যে কী পরিমাণ রক্ত ঢুকবে না বের হবে। হুট করে রক্ত সব বেড়ে চলে আসলো নিচের দিকে, উপরে রক্ত নেই। এই জন্য অবশ্যই দরজা লাগবে, যে একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত বের হইলে দরজা বন্ধ হয়ে গেল, রক্ত আর বের হবে না, ফাইন। আবার যখন রক্ত আসবে, ওই পর্যাপ্ত রক্ত বের হবে, আবার আটকে যাবে, দরজা লাগবে। তো খেয়াল করে দেখো কপাটিকা বা দরজা। এখন কথা হলো ভাই, এই দরজা কি কাঠের তৈরি? এখন খেয়াল করে দেখো, এই দরজা কি কাঠের তৈরি? কাঠের তৈরির সুযোগ নেই, কারণ আমাদের হৃৎপিণ্ড তো মাংস।
তাহলে এখানে যে দরজাগুলা বা এখানে যে কপাটিকাগুলা, কপাটিকা মানে দরজা, তাহলে আমরা এখন পড়তেছি কপাটিকা। তাহলে ভাইয়া খেয়াল করো, এখানে যে কপাটিকা বা দরজা, এগুলো কিন্তু আসলে এই হৃদপেশি বা মাংসপেশি এই জাতীয় জিনিস দিয়ে তৈরি হয়েছে। তাহলে এখানকার কপাটিকা বা দরজাগুলো সেম ভাবে তৈরি হয়। দেখেন খারাপ না, আসলে ভালোই আসে। পিছনে পিছনে আসতে হবে, পিছনে আসলে লাইট বুঝবেন না। এই যে এই জায়গাতে সুন্দর। তবে আমার মনে হয় কি এখানে একটা ছোট্ট একটা গেলে ভালো হবে। টাকা পয়সা দিস না। না আসলে এত বড় লাইট না ভাই, ছোট একটা ইয়ে পাওয়া যায় শেড সিস্টেমে, জাস্ট এখানে ছোট্ট। কি করবে তাহলে এই পাশে অন্ধকার আসে প্রায় সময়। এই যে এই পাশে দাঁড়াইলে, টাকা দিয়েছিস না এটা হচ্ছে মাস্টার বায়োলজিতে, এই পাশে দাঁড়াইলে হচ্ছে এই পাশে একটু লাইট কম আসে। এখন তুই বল, এই যে তুই যেদিকে বিচার দিছিলি, তো ওই একটা নতুন স্টুডিও দেওয়া হইলো, এটা নিয়ে বল। কাব্য ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি বিচার দিছিলাম যে আমাদের স্টুডিও পাচ্ছি না, যেন মাস্টার বায়োলজি স্টুডেন্টরা ক্লাস নিতে পারি না। পরে ভাই স্টুডিও ম্যানেজ করে দিচ্ছে, এই যে নতুন স্টুডিও, এটা মাস্টার বায়োলজির জন্য বুক করা। এবং এই স্টুডিওতে ইনশাল্লাহ আমি বলছি ওদেরকে হ্যাঁ অলরেডি, নে, সমস্যা নেই। এই স্টুডিও অলরেডি বলেছি ভাই, আগামী কালকে পরশু টানা 4 দিন ক্লাস হবে। মোবাইল কেমন দেখাচ্ছে জানতে তো বুঝতে নেই। আগামী 4 দিন ইনশাল্লাহ টানা ক্লাস হবে। কারণ হচ্ছে এই মাস্টার বায়োলজি 25 এইচএসসি 25 ব্যাচ, তোমরা পাওয়ার প্লেতে কে কে যুক্ত হইছো? এই যে এই নিয়ে তো প্রোডাক্টগুলো একটা একটা করে দেখাই আজকে লাইভে। মাস্টার আমাদের সে চলে আসছে। আই থিঙ্ক ভালো আসে। আমি আরেকটা বছর ট্রাই দিতে চাচ্ছি তো। আলো দেখতেছে, ঠিক আছে, আলো ঠিক আছে। আলো ঠিক আছে, হামিমে তো ভালো লাগে। এই রুমে লাইট ঠিক আছে। ওই রুমে ওই রুমে লাইট। একটু অন্ধকার। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ভাই, ওই যে ওখানে ওই রুমের এই কোন লাইটটা লাগতো, হ্যাঁ। ছোট্ট একটা লাইট, লাইট লাগবে। একটা লাইট লাগবে। ছোট লাইট বলতে আদাব ভাই, আদাব। না বক্স লাইট দিলে ওই রুমটা একটু বড় তো। বড় তো, হ্যাঁ। বড় হওয়ার কারণে তো ওই যে একটা লাইট আছে এলইডি সিস্টেমে, কিন্তু সামনে দিয়ে হচ্ছে শ্যাডো দেওয়া, ওই লাইটটা দিকে দিতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো জ্বলতেছে ভাই। এলইডি মানে কি এখান থেকে ট্র্যাক লাইট? না এরকম না। আপনার এতক্ষণ আমার ক্লাস শেষ হওয়ার পরে বুঝছি ওই লাগলে তো আমাদের আছে, তাহলে লাগাই দিব। আপনার ক্লাস শেষ হওয়ার পরে আমি হচ্ছে এতক্ষণ এখানে বসেছিলাম, বসে বসে আপনার ক্লাস দেখতেছিলাম। বাচ্চাদের মধ্যে পড়ে এত সুন্দর করে কেমনে পড়ায় একটা মানুষ। না, এটা অনেক সুন্দর করে পড়ায়। বায়োলজি জিনিসটা যে আসলে এত ফিল করা পড়া যায়, এত সুন্দর করে পড়া ও এটা তো ওবিএস নাই তো, খুব সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওবিএস তো লাগাই না। ভাই। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে যে একটা মানুষ এত সুন্দর করে বায়োলজি। থ্যাংক ইউ ভাই, ইনশাআল্লাহ। পোলাপাইন থেকে দেখাই, এই পোলাপাইন দেখ, আমাদের এখানে সব চলে আসছে কিন্তু। এই যে দেখো, কঠিন অবস্থা পুরো। মাস্টার বুক, সরি এই যে ওয়েমার বুক, সূত্র জগৎ, পাওয়ার প্লে টি শার্টের যে উঠাচ্ছে এখন মাত্রই। অস্থির সূত্র জগৎটা যা মাস্টার হইছে, বুকটা কঠিন হইছে এটা, কঠিন। আসলে সুন্দর হচ্ছে ভাই, পোলাপান কিন্তু এটা আসলে অনেক নিডে ভুগে, মানে ও যে আমি একটু বলি, আর যে সূত্র আমাদের জগৎ। আমাদের অফলাইনে যে ব্যাচটা আছে, ভার্সিটি ব্যাচটা যে আছে, ওই পোলাপাইন আমাকে একটা কথা কইছে, কি বলতো, যে ভাই আপনার কাছে লাস্ট একটা জিনিস চাবো। আমি বলছি কি সেটা? বলছে আগে প্রমিস করেন যে দিবেন। আমি তো ভয় পেয়ে গেছি, কি না কি চায়। তারা অনেক কষ্ট প্রমিস করছে, আচ্ছা ঠিক আছে দিব যদি আয়ত্তে থাকে। তাই বলছে ভাই আমাদের কোনো বই লাগবে না, আমাদের খালি সূত্র জগৎ বইটা দিবেন। সূত্র জগৎ বলে লাগবে অফলাইন। আমি যে কেন? বলছে ভাই এটা লাগবেই, কারণ এটা কিন্তু ভাই অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গায়, সব তো জায়গায়। এটা আমাদের এখানে আসলে লেখা আছে যে একাডেমিক টু অ্যাডমিশন, মানে এই বইটা তোমার পাওয়ার প্লেতে পাচ্ছ, মানে এটা তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিতে যাবো তখন সবগুলো সূত্র একসাথে পাবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের। বায়োলজিতে সূত্র আপাতত লাগবে না। আর তারপর তুমি অ্যাডমিশনে যাও, অ্যাডমিশনে গেলে কিন্তু তোমার এই বইটা মাস্ট লাগবেই, তোমাকে কোনো পকেট বুক কিনতে হবে না। তো বইটা একটু চিকন হতে পারে 100 পেজের, কিন্তু এখানে তুমি পুরো 6টা পেপারে তুমি এখানে একদম A to Z কিন্তু সব সূত্র পেয়ে মানে যাচ্ছ। জিনিসটা হচ্ছে চিকন বলতে কি, দেখো সূত্র জগৎ মানে কি তোমার সব সূত্র ভাই, আরো compact করে চিকন থাকে। পাওয়া যাবে, পকেট বুকগুলোতে আরো কিছু থাকে না ভাই। এটাই আমরা এখানে তো- এমন ভাবে তো দিছি। এখানে আমরা এমন ভাবে দিছি যেটা তোমার জন্য একদম পারফেক্ট, মানে একদম একটা মানুষের সূত্র জগতের একটা বই যেমন হওয়া দরকার তেমনই। আর একটা সূত্র জগতের বই যদি আমি এমন দেই, ওই তুমি জীবনে পড়বা, ওই বই তুমি জীবনে পড়বা না। বাট এই বইটা ব্যাখ্যা ট্যাখ্যা এক্স্যাক্টলি, এই বইটা তুমি দেখলে তোমার পড়তে মন চাইবে যে এটা আমি শেষ করবো, এই যত সূত্র হ্যাঁ। আছে সব সূত্র আমি রিভিউ করবো, শেষ করবো, দেখলি মনে এটা শেষ সময়ে So- অনেক বেশি কাজে ভাই দিবে। এমনকি এইচএসসি পরীক্ষার দিন শেষে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি বলি, সূত্র কিন্তু কাজে লাগে। লাগবে। হ্যাঁ, অবশ্যই। আলটিমেটলি সূত্রের প্রয়োগ কিন্তু সত্যিকার অর্থে লাগে না, লাগে। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। সূত্রের প্রয়োগ লাগে না, আলটিমেটলি সূত্রের কাজে লাগে। সূত্র, direct সূত্র সেক্ষেত্রে লাগে। ডিরেক্ট সূত্র লাগে, Direct সূত্র। ওটা কে কিভাবে অ্যাপ্লাই করতে পারছে এটা ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে আই থিঙ্ক এটা খুবই ভালো একটা আমাদের সংযোজন। So সেই হিসেবে পাওয়ার প্লে ওরাই রিভিউ দিবে কদিন পর, ওরাই review review দিবে। ওরাই তো power তবে দেবে, তবে ওরাই review দিবে। পরীক্ষার আগে তোমরা যখন এটা নিয়ে দেখবা, তোমার পাশের ফ্রেন্ডকে দেখাবো না, কারণ সে দেখলে সেটা যে কোনো সময় নিয়ে নিতে পারে। নিয়ে নিতে চুরি পারে। করে নিতে পারে, চুরি করে নিতে পারে। এই বিষয়ে আমরা একটু পার্সিয়াল। তো এটা বই তোমার কাছে, তোমার জন্য এটা। আর তোমাদের জন্য আরেকটা তোমার বন্ধুকে গিফট দেওয়ার মতো কিছু একটা জিনিস থাকতেছে,
যেটা আমরা এখন বলতেছি না, ওটা তোমরা সারপ্রাইজ পাবা। ও তোমাদের টি-শার্টও চলে এসেছে, পাওয়ার প্লে টি-শার্ট। এটা খুলে দেখেন ভাই, এটা খুলে দেখেন। খুলে দেখাবো? হ্যাঁ। ভাঁজ করতে পারবি? ওকে, অনুমতি নিয়ে নিলাম। পারবেন ইনশাল্লাহ। তো তোমাদের পাওয়ার প্লেট যে টি শার্ট, সেটা আমি আমরা উন্মোচন করে দেখাচ্ছি লাইভে। এই যে খুবই সুন্দর একটা এইচএসসি পাওয়ার প্লেট টি শার্ট, আমার এই কালারটা আমার খুব পছন্দ। আমরা যখন প্রথমবার পাওয়ার প্লেট লঞ্চ করি, এর পরবারই হচ্ছে আমরা টি শার্ট বানাই, এবং আমরা টিচাররা তখন শুধুমাত্র আমরা কখনো পড়তাম। চিন্তা করি না আমরা এই স্টুডেন্টকে দিব। হ্যাঁ, আমরা কখনোই ভাবি না যে স্টুডেন্টের জন্য আমরা সেম ভাবে এই টি শার্টটা পাঠাবো। এবার তোমাদের কিন্তু কুরিয়ার করে সেই টি শার্ট চলে যাচ্ছে। তো এত কিছু অনেকে আসলে একটা বলতেছে করছে ভাই। কবে থেকে পাবে? আমরা আশা রাখি 25 তারিখ। আমাদের লাস্ট প্রোডাক্ট আমাদের প্রেসে চলে গেছে, তো 25 তারিখ থেকে আমরা। এবং এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ, প্রোডাক্ট। সবচেয়ে মোটা বই তো, সবচেয়ে মোটা বই। 600 পেজের। 600 পৃষ্ঠা একটা বই পাওয়া তুমি এই কোর্সের সাথে। একটা 600 পৃষ্ঠা বই কিনতে মনে হয় আমার মনে হয় 1000 খানিকের উপর লাগে টাকা। তো এটা আর এটা তোমাদের সুবিধা হচ্ছে কি যে মাস্টার বুকটা তোমরা যে অ্যানালিসিস বইগুলো কিনো বাজার থেকে, তোমাদের অ্যানালিসিস বই কিনতে লাগবে না। বায়োলজির ক্ষেত্রে কিনা লাগবে না, ইনশাআল্লাহ বাইরে মেয়েদের থেকে ক্ষেত্রে তো যদি কিনা না লাগবে লাগে, তাহলে বাকি দুইটার ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। তো ওই মাস্টার বুক, এমনকি ভাই আমরা হচ্ছে ওই মাস্টার বুকে সম্ভবত উত্তরগুলো দিয়ে দিব। হ্যাঁ, আমরা ওদেরকে হচ্ছে তোমাদেরকে দেখবা যে সুন্দর সুন্দর করে তোমাদের অনলাইনে আমরা উত্তরগুলো দিয়ে দিব। সো তোমরা এক সময় তোমরা দেখবা এই আমরা গাইড বাজারে গাইডে দেখবা আর উঠে গেছে, মানে ওটা আলটিমেটলি লাগবে না, কারণ আমরা মাস্টার বুকটা এভাবে সাজাই দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সাথে যত হাজার স্টুডেন্ট থাকবে, যদি 20,000 স্টুডেন্ট থাকে, তাহলে এই 20,000 স্টুডেন্টের মানে বাইরে থেকে অ্যানালিসিস কোনো বই কিনতে হবে না। রাইট। কোনো বই কিনতে হবে না তাদের। তারা অ্যানালিসিস বই কিনতে, তাদের সূত্র জগৎ বই কিনতে হবে না। তারা যদি অফলাইনে না পড়ে, তারপর তারা এই ওএমআর বুক দিয়ে তারা বাসায় বসে ঘরে বসে পরীক্ষা দিতে আবার আমরা তো ভাই ক্লাসের মধ্যে সিকিউ পড়াই দিই, সেক্ষেত্রে এক্সট্রা পাচ্ছে। সেক্ষেত্রে সিকিউ লাগতেছে না আর কি আলটিমেটলি কিনা। তো ক্লাস আমাদের ক্লাস করলে বাইরে ক্লাস করা লাগতেছে না। আমাদের বই তুমি সাথে পাচ্ছ, তোমাকে এক্সট্রা বই কিনতে হচ্ছে না। তুমি ওএমআর বুক পাচ্ছ। ওএমআর বুক নিয়ে আমরা একটা ভিডিও বানাইছি অলরেডি। এখানে 100টা ওএমআর আছে, এখানে টোটাল 100টা ওএমআর আছে। 50টা না 100টা, 50টা ওএমআর, সরি 50টা ওএমআর আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তুমি যে সাবজেক্ট অধ্যায় চিন্তা করো, 50টা অধ্যায় নাই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলে 48টা বাইকও আমরা অধ্যায় দেখছি। সো তোমার মনে করো যে এই ওএমআর বুক দিয়ে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিতে পারবা। প্রশ্ন কথায় পাবা? প্রশ্ন হচ্ছে মাস্টার বুকে। মাস্টার বুকে থাকবে। সমাধান কেমনে পাবা? সমাধান হচ্ছে স্ক্যান করবা, স্ক্যানার দিয়ে সাথে সাথে তুমি অ্যান্সার পেয়ে যাবা, পেয়ে যাবা তোমার যে নাম্বার কত হচ্ছে, কত হাজার স্টুডেন্টের মধ্যে তোমার পজিশন কত। মানে একদম আধুনিক ব্যবস্থা চলে আসছে আমরা একদম। কারণ আমি দেখছি যে এক্সাম দেওয়ার পরে কাদের মনে হয় সাথে সাথে রেজাল্ট জানতে পারতাম। তো তুমি যদি এখানে স্ক্যান করবা, অ্যান্সার পেয়ে যাবা, তোমার পজিশন তুমি পেয়ে যাবা। তো যাই হোক, অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ 25 তারিখ থেকে কুরিয়ার শুরু হবে। আর তোমাদের এখনো ইনরোল করা নাই, তোমরা দ্রুত শুরু করে দাও। কেননা আমরা কিন্তু তুমি এখন ভর্তি হলে তুমি যে কালকে বই পাবে ব্যাপারটা এরকম না, সিরিয়াল অনুযায়ী পাবো। অলরেডি কিন্তু 4000 শিক্ষার্থী হয়ে গেছে। তুমি যদি কালকে ভর্তি হও, তুমি 4000-এর পরে সিরিয়াল পাবা। বাট আমরা আমাদের কুরিয়ারে একটু পরিবর্তন নিয়ে আসছি। আমরা এক্সট্রা অনেক লোক এখানে নিয়োগ দিয়ে আমরা খুব দ্রুত, মনে করো যে 5 থেকে 6 দিনের মধ্যে আমরা 4000 শিক্ষার্থীকে আগে পাঠিয়ে দিব। সো তুমি এই মাসের মধ্যে বই পেয়ে যেতে পারো যদি তুমি আজকালকের মধ্যে ইনরোল করো। এটাই সবাই সবাই প্রমোকোড তো আছে। প্রমোকোড যদি না পাও, তোমরা আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, জাস্ট আমাদের পেজে একটা মেসেজ দিও, তারা তোমার কাছে বিপি রেজিস্ট্রেশন নাম্বারটা চাবে, তারা তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে? এবং প্রোমো কোড ইউজ করলে কিন্তু তোমাদের দেখবা যে কোর্সের প্রাইস আরো অনেক কমে গেছে। কত? 1550 পেইড ব্যাচে। ও, পেইড ব্যাচের স্টুডেন্ট কিন্তু আরো কম। 1550 আর বাইরের স্টুডেন্ট 1600। তাহলে তো আরো অনেক বেশি ফ্যাসিলিটি এর জন্য। তো তুমি ম্যাক্সিমাম জায়গায় দেখবা যে 1500 টাকা কোর্স ফি, 2000 টাকা কোর্স ফি, তারা কোনো ম্যাটেরিয়ালস তোমাকে দিবে না, অনলি ক্লাস, আর্কাইভ ক্লাস। বাট তুমি এখানে যা পাচ্ছ, মানে তোমার ফ্রেন্ড যখন তোমার পাশে আমি এটা নিবে, সত্যি করতে বলি ভাই, আমার নিজের বিষয় হচ্ছে না। সত্যি করতে বললাম, আমার নিজের বিষয় হয় না। 1550 টাকার মধ্যে আমি চিন্তা করতেছি ওএমআর বুক, সূত্র জগৎ, মাস্টার বুক, আবার টি শার্ট, মানে আসলে আমার পার্সোনালি আমার নিজের বিষয় হচ্ছে না। স্টাডি প্ল্যানার, মানে তাও আবার সব অফলাইন ম্যাটেরিয়ালস, এমন যদি সব অনলাইনে পাচ্ছে যে আমরা রেডি করে সবাই দিয়ে দিচ্ছি। একটা রেডি করতে যা খরচ, বাকি সব হচ্ছে অনলাইনে পাচ্ছে, এমন না। মানে প্রত্যেকের কাছে পার্সোনালি ইন্ডিভিজুয়াল যাচ্ছে। মানে আমি জানি না যে দিচ্ছে সে আমি আমার স্যালারি ঠিক মতো পাবো কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা আবার ব্যাক টু ক্লাস, আমরা আবার ক্লাসে ফিরে যাই ইনশাল্লাহ। যে আমাদের ক্লাসের যে অংশটাতে আমরা ছিলাম, আমরা কপাটিকার মধ্যে ছিলাম। আমরা ইনশাল্লাহ কপাটিকার অংশটা আবার পড়বো। মাঝখানে একটা সুন্দর বিজ্ঞাপন বিরতি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তো ভাইয়া, এই যে কপাটিকা বলতেছিলাম, হোয়াট ইজ কপাটিকা? কপাটিকা ইংলিশ হচ্ছে বাল্ব। হোয়াট ইজ বাল্ব? বাল্ব হচ্ছে দরজা। আমি যেটা বলতেছিলাম যে যদি কোনোভাবে দরজা না দেওয়া হয়, হুট করে বেশি রক্ত চলে যাবে, এই জন্য দরজা ইম্পর্টেন্ট। এই দরজা কিন্তু আবার কাঠের দরজা না, এটা আমাদের মাংসপেশি দিয়ে তৈরি হয় এমন একটা দরজা। আসলে এটা পেশি বলয়, মানে কিছু পেশি একটু স্পেশাল আকৃতি গঠন করে দরজার মতো রূপ নেয়, বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের কপাটিকা বা পেশি বলয়। এখন আসি, কপাটিকার নামগুলো মনে রাখাটা ইম্পর্টেন্ট। কোথায় কোথায় কপাটিকা আছে, কোথায় কোথায় কপাটিকা নাই, এইটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো ভাইয়া, এটা আমরা জানি বাম অলিন্দ বা বাম এট্রিয়াম। এটা হচ্ছে আমাদের বাম নিলয়। বারবার এই প্রকোষ্ঠের নাম বারবার লেখা লাগে। এটা হচ্ছে আমাদের ডান এট্রিয়াম,
এটা হচ্ছে আমাদের ডান এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের ডান নিলয়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রকোষ্ঠ। এখন আমরা দেখবো ইনশাল্লাহ কপাটিকার কথা। খেয়াল করে দেখো ভাইজান, খেয়াল করে দেখো বাম এট্রিয়াম এবং বাম নিলয়ের মাঝে যে কপাটিকা, খেয়াল করে দেখো বাম 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 বাম, খেয়াল করে দেখো খুবই ইজি নাম, কি বললাম? বাম বাম বাম, খুবই ইজি ভাইয়া। বাম অলিন্দ বাম নীলের মাঝে কপাটিকার নাম বতে বাইকাস্পিড, বাম বাম বাম, বতে বাইকাস্পিড কপাটিকা। আর এই কপাটিকার একটা অন্য নাম আছে, এটা অনেক সময় পরীক্ষা আসে এমসিকিউতে, যে বাইকাস্পিড কপাটিকার অপর নাম কি। এটা সব সময় আসে এমন না, মাঝে মধ্যে আসে। সেটা হচ্ছে মতে বাইকাস্পিডের অপর নাম হচ্ছে মাইট্রাল বাল্ব, মাইট্রাল কপাটিকা। সো এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট ভাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? মাইট্রাল কপাটিকা। তাহলে অনেক সময় এটা পারে ঠিক আছে ভাই, বতে বাইকাস, বতে বাম, বতে বাম, বতে বাইকাস্পিড, কিন্তু ম দিয়ে কিন্তু মাইট্রাল ভালভ আছে অপর নাম। এখন একটু বোঝা উচিত যে বাইকাস্পিড আসলে মানে কি। ভাইয়া বাই মানে হচ্ছে দুইটা, বাই মানে কি দুইটা, কাস মানে হইলো পত্র। কিরকম ভাই দেখো, এই একটা পত্রক, এই একটা পত্র কাস, এই দুইটা পত্রের মতো দেখতে, এই গঠনটাকে বলে বাইকাস্পিড। যেহেতু এখানে দেখতে পাচ্ছ এই একটা আছে, এই আরেকটা আছে, সো দুইটা পত্র এখানে এইভাবে অবস্থান করে, এই আমরাকে বলি বাইকাস্পিড কপাটিকা। ক্লিয়ার? আর তাহলে এটা যদি বাইকাস্পিড হয়, এটা হচ্ছে ভাইয়া আসলে ট্রাইকাস্পিড, এই হচ্ছে ট্রাইকাস্পিড। তাহলে এই ডান অলিন্দ ডান নীলের মাঝে কপাটিকার নাম হলো ট্রাইকাস্পিড কপাটিকা। কথা শেষ, কথা ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে ভাইয়া, নেক্সট হচ্ছে এই যে আপনি বলছেন বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকা, এগুলাকে তো নিশ্চয়ই কেউ না কেউ ধরে রাখে। আমাদের দরজা যেরকম কেউ না কেউ খুলে, নিশ্চয়ই এগুলাকে কেউ না কেউ ধরে রাখে, না ধরলে তো এগুলো ধুলে পড়ে যাবে, তাই না? সো এগুলাকে ধরে রাখার জন্য এরকম এরকম কিছু শক্ত শক্ত কাঠামো থাকে, এদেরকে বলা হয়, ছবি দেখাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, একদম বাস্তব ছবি। এদেরকে বলা হয় কর্ডি টেন্ডিনি, টেন্ডনের মতো শক্ত। কর্ড মানে চিনো? কর্ড দেখবা গিটার যখন বাজে, গিটারের কর্ড ঠিক করে, তারগুলো ঠিক করে, দেখতে কি তারের মতো না? এই জন্য বলে কর্ডি, কর্ডি টেন্ডিনি, কর্ডি টেন্ডিনি। এই যে টেন্ডনের মতো শক্ত, টেন্ডন কি জিনিস? রগ আছে না, রগ, এই রগগুলো বলে টেন্ডন। তো টেন্ডনের মতো শক্ত, এই জন্য বলে কর্ডি টেন্ডিনি। এখন বলতে পারো ভাই বুঝলাম রগগুলো লাগানো আছে, কিন্তু এগুলো তো কোথায় লাগানো আছে? হৃৎপিণ্ডের মধ্যে কিছু পেশি আছে, হৃৎপিণ্ডের মধ্যে কিছু পেশি আছে যে পেশিগুলোর গায়ে লাগানো থাকে। হৃৎপিণ্ডের মধ্যে কিছু স্পেশাল পেশি আছে যে পেশির মধ্যে এগুলো লাগানো থাকে, এগুলো বলে পেপিলারি পেশি। এই যে পেশিগুলোর মধ্যে লাগানো থাকে এগুলোকে বলা হয় পেপিলারি পেশি। একদম ভিতরের গঠন পড়াইছি, তুমি যদি এগুলো না পড়ো তোমার ইনশাল্লাহ এইচএসসিতে A+ মিস হবে না, কিন্তু এটা যদি তুমি পড়ে রাখো তুমি এডমিশনে ভালো করবা, এইটা হলো কথা। তুমি এটা না পারলে এইচএসসিতে কোনোভাবেই A+ মিস হবে না, কিন্তু এটা পারলে ইনশাল্লাহ তুমি এডমিশনে বস হবা। বুঝতে পারছো ভাইয়া? খুবই সুন্দর একটা গঠন কিন্তু এটা। সবাই ক্লিয়ার কিনা বলো? বুঝছেন ভাইজান? ইনশাল্লাহ পারবা। নেক্সট, এখানে আছে ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা তো উপর থেকে রক্ত আসে, এই রক্ত চাইলেও কি উপরে দেওয়া সম্ভব? সম্ভব না, কারণ অভিকর্ষজ ত্বরণের বিপরীতে রক্ত লাভ দেওয়া সম্ভব না, কারণ আমাদের অভিকর্ষজ ত্বরণ জি নিচের দিকে কাজ করে, কোনোভাবেই রক্তের পক্ষে পসিবল না এই রক্তটা আবার উপরের দিকে যাবে। সম্ভব? নর্মালি তুমি মাটিতে দাঁড়ায় আসো, পসিবল উপরের দিকে উঠে যাওয়া সম্ভব না। সো এই জন্য এই ঊর্ধ্ব মহাশিরার মুখে কোনো কপাটিকা নাই, দরজা নাই, দরকার নাই দরজা। উপর থেকে আসবে, ভেরি গুড, যাওয়া আর তো ব্যাক করতেছে না, দরজা দরকার নাই। কিন্তু যেইটা নিচের থেকে আসছে এইটা তো অবশ্যই দরজা লাগবে, এইটার মুখে অবশ্যই দরজা লাগবে, মানে কপাটিকা লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। এই যে ইনফেরিয়র ভেনা কাভার মুখে কপাটিকা আছে, ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা, ইনফেরিয়র ভেনা কাভার মুখে কপাটিকা আছে ভাইজান। এই কপাটিকার নাম কি? খেয়াল করে দেখো, ইতে ইনফেরিয়র, ইতে ইনফেরিয়র, ইতে ইউস্টেশিয়ান, ইতে ইনফেরিয়র, ইতে ইউস্টেশিয়ান কপাটিকা, ইতে ইনফেরিয়র, ইতে ইউস্টেশিয়ান, ইতে ইনফেরিয়র, ইতে ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে ইনফেরিয়র ভেনা কাভার মুখে যে কপাটিকা তার নাম হচ্ছে ইতে ইনফেরিয়র, ইতে ইউস্টেশিয়ান। শেষ।
খুবই সুন্দর, নামটা কিন্তু মনে রাখাটা ইজি। ইতে ইনফেরিয়র, ইতে ইউস্টেশিয়ান। নেক্সট খেয়াল করে দেখো ভাইজান, এখানে ছিল আমাদের মনে আছে এওরটা বা মহাধমনী, তাই না? এওরটা বা মহাধমনী, এর মুখে যে কপাটিকা তার নাম হলো এওরটিক কপাটিকা। তাহলে এওরটার মুখে যে কপাটিকা তার নাম হলো এওরটিক কপাটিকা। তাহলে এওরটা বা মহাধমনী, সেই এওরটার মুখে যে কপাটিকা তার নাম কি? এওরটিক কপাটিকা। কথা একদম ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট, এই জায়গায় ছিল পালমোনারি ধমনী, তাই না? পালমোনারি ধমনীর মুখে যে কপাটিকা তার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। পালমোনারি ধমনীর মুখে যে কপাটিকা তার নাম হলো পালমোনারি কপাটিকা। তো তোমাদের বইয়ে আছে না, এটা এভাবে লিখে নেয়, লিখছে অন্যভাবে। কিরকম? এই দুইটা কপাটিকা দেখতে চাঁদের অর্ধেক, এই যে এরকম অর্ধচন্দ্রাকৃতি বা চাঁদের অর্ধেক। এই জন্য এই কপাটিকার নাম হলো চাঁদের অর্ধেক। চাঁদ মানে লুনার, লুনার বলতে চাঁদকে বোঝায়। চাঁদের অর্ধেক, এই জন্য এটাকে বলা হয় সেমি লুনার কপাটিকা। এই জন্য বলা হয় সেমি লুনার কপাটিকা, চাঁদের অর্ধেক। এই জন্য আমরা এটাকে বলি সেমি লুনার কপাটিকা। ভাইয়া সেমি মানে অর্ধেক, লুনার মানে চাঁদ, চাঁদের অর্ধেক, এই জন্য আমরা বলি সেমি লুনার কপাটিকা। ক্লিয়ার? ইনশাল্লাহ, ডান। নেক্সট ভাইজান, আমরা চলে আসবো কোথায়? আমরা চলে আসবো হচ্ছে আমাদের আরেকটাই কপাটিকা আছে। এই দুইটাই হচ্ছে দেখতে সেমিলুনার কপাটিকা, প্যারা নাই, এটা দেখার উপর ডিপেন্ড করে তুমি দেখতে কেমন। আরেকটা কপাটিকা আছে, এটা হচ্ছে এখানে, আমি এটা বলছিলাম এর পরে, এটা হচ্ছে করোনারি সাইনাসের মুখে। করোনারি সাইনাস যেটা বলছিলাম, পার্সোনাল, যেটা এই পার্সোনাল যে করোনারি সাইনাস, ওর মুখে যে কপাটিকা, এই করোনারি সাইনাসের মুখে যে কপাটিকা, সে কপাটিকার নাম হলো থিবিসিয়ান কপাটিকা। থিবিসিয়ান কপাটিকা। করোনারি সাইনাসের মুখে যে কপাটিকা ভাইজান, তার নাম হচ্ছে থিবিসিয়ান কপাটিকা। এই একটা জিনিস বাড়তি পড়তে হবে। দিস ইজ ডান। আমাদের আলহামদুলিল্লাহ কপাটিকা শেষ। তাহলে সবগুলো কপাটিকা আলহামদুলিল্লাহ আমরা পড়ে ফেলছি। হৃৎপিণ্ডের যত কপাটিকা আছে সব আলহামদুলিল্লাহ আমাদের পড়া শেষ। এইটাই হচ্ছে হৃৎপিণ্ডের বেসিক গঠন। সবাই ভাইকে বলো হৃৎপিণ্ডের বেসিক গঠন সবাই ক্লিয়ার কিনা? সবাই ভাইকে বলো হৃৎপিণ্ডের বেসিক গঠন সবাই ক্লিয়ার কিনা? তাহলে আজকে ক্লাস ইনশাল্লাহ আমাদের এতটুকুই থাকবে। সবাই ভাইকে উত্তর করে দাও যে ভাইয়া হৃৎপিণ্ডের এই বেসিক গঠনের একটি অংশটুকু পড়াইছেন। আলহামদুলিল্লাহ সবগুলা ক্লিয়ার। তাইলে ভাইজান আজকে ক্লাস ইনশাল্লাহ এখানেই থাকবে। সংবহন প্রক্রিয়া আজকে না, ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পড়াবো, কারণ এই চিল। সো আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের যেই কাঠামো যতটুকু আমরা রেডি করেছিলাম, রক্তবাহিকা আলহামদুলিল্লাহ পড়েছি, ধমনী, কৌশিক জালিকা, শিরা পড়েছি, হৃৎপিণ্ডের বেসিক গঠন আলহামদুলিল্লাহ পড়েছি, সংবহন প্রক্রিয়াটা আমাদের হোল্ডিং, সংবহন প্রক্রিয়াটা আমাদের হোল্ড আছে, এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পড়াবো। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সারমর্ম। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস মানে আগামীকালকে ইনশাল্লাহ তোমার সাথে দেখা হচ্ছে। আগামীকাল ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আজকের ক্লাসে আমরা নেক্সট ক্লাসে হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া পড়বো। ভেরি 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 ইম্পর্টেন্ট। সো হোপফুলি সবাই ক্লাসে ইনশাল্লাহ ভালোভাবে কনসার্ন থাকবা, এবং ইনশাল্লাহ উইল হ্যাভ এ ভেরি গুড ক্লাস ইনশাল্লাহ। থ্যাঙ্কসফুলি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যারা ক্লাসে উপস্থিত ছিল, এবং ক্লাসটা কেমন লেগেছে যদি তোমাদের পক্ষে পসিবল হয়, ইফ ইউ আর অ্যাবল টু ডু দিস, অবশ্যই বন্ধুবাসলা গ্রুপে জানাই দিও। ঠিক আছে ভাইজান, মাস্টার বায়োলজির সাথে থাকার জন্য মাস্টার বায়োলজির প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী স্টুডেন্টদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে, ভুল ব্যাকরণ আসলে অন্তর থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিবাদন জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।